দীপ্ত আলোকে বাড়ি নিয়ে এসেছে। আলো দীপ্তকে বলল, তোমার বাড়িতে আমি থাকতে পারবো না দীপ্ত। কেন পারবে না? আমার বাড়িতে থাকতে তোমার সমস্যা কি? সমস্যা একটা না অনেক। আমি তোমার কেউ হই না। তোমাদের সাথে আমার কোন সম্পর্ক নেই। কোন পরিচয় আমি এখানে থাকব? আমি এখানে থাকলে লোকে নানান কথা বলবেই। কয়জনের মুখ তুমি বন্ধ করে রাখতে পারবে? আমি চাই না দীপ্ত আমার জন্য তোমাদের পরিবারের দিকে লোকে আঙুল তুলুক। আমি চলে গেলেই তোমাদের সবার জন্য এমনকি আমার জন্যও ভালো হবে। দীপ্ত শান্ত গলায় জিজ্ঞেস করল, কোথায় যাবে তুমি? উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, দীপ্তর দিকে দেখল আলো। যাবার একটা জায়গা বের করতে হবে। তাহলে যতদিন সেই জায়গা ঠিক না হয় ততদিন আমার বাড়িতেই থাকবে। আর কোন তর্ক না। আলো যেন নিজে নিজেই বলছে, আমার একটা চাকরি পেলে বেশ ভালো হতো। কিন্তু এই অবস্থায় আমাকে চাকরি কে দেবে? বাবুটা দুনিয়াতে আসা পর্যন্ত আমি তোমার উপর বোঝা হয়ে থাকতে পারবো না। দীপ্তর এত রাগ লাগছে, তবুও সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। সত্যি তুমি জব পেলে করবে? হ্যাঁ, না করে উপায় কি? তোমার প্রেগন্যান্সির এখন 7 মাস আলো। এই সময় তুমি চাকরি করার কথা ভাবছ। আর কয়টা মাস বাকি ডেলিভারির। এখন তোমার যতটা সম্ভব জার্নি কম করতে হবে। টেনশন তো একদমই করা যাবে না। আচ্ছা ধরো এখন তুমি চাকরি পেলে। সাধারণ একজন স্টাফকে নিশ্চয়ই অফিস থেকে গাড়ি দিবে না। তুমি রোজ সকাল বিকেল অফিসে যাওয়া আসা করবে কিভাবে ভেবেছ? তোমার এই ছুটাছুটির কারণে যদি বেবির কিছু হয়ে যায়, তখন নিজেকে কি বলে সান্ত্বনা দিবে? আলো চুপ করে আছে। দীপ্তর বলা প্রতিটা কথা সত্যি এটা সেও খুব ভালো করেই জানে। এখনই হাঁটাচলায় যে কষ্ট হয়। বেশিক্ষণ বসে থাকতে পারে না। দাঁড়িয়ে থাকলেও পা ফলে যায়। এই অবস্থায় চাকরি করার কথা ভাবা বোকামি ছাড়া আর কিছুই না। কিন্তু তার কাছে যে আর কোন পথ খোলা নেই। তবুও দীপ্ত, সম্পূর্ণভাবে তোমার উপর নির্ভর করে থাকতে আমার মন সায় দিচ্ছে না। তোমার তো কোন দায় পড়েনি অযথা ঝামেলা পোহাবার। তুমি আমাকে বন্ধু মনে করো তো আলো? হ্যাঁ, কিন্তু বন্ধু মনে করি, তবু এভাবে। কোন কিন্তু না আলো। বেবিটা আসা পর্যন্ত না হয় আমার উপর একটু নির্ভর করো। তুমি আমাকে ঋণী করে ফেলছ। তোমার এত উপকার আমি কিভাবে শোধ করব বলো তো? শোধ করতে কে বলেছে? হিসেব করে তুলে রাখো। সময় হলে না হয় সুদ সমেত ফেরত নেব। তুমি না থাকলে আমার কি হতো আল্লাহই জানেন। কথাটা আলো আস্তে করেই বলেছে যেন দীপ্তর কানে না যায়। কিন্তু দীপ্ত ঠিকই শুনে ফেলল। শুনে মনে মনে হাসল। দীপ্ত আলোকে নিয়ে বাড়িতে ঢোকার সময় মেজো মা সামনাসামনি হয়ে গেল। আলোকে দীপ্তর সাথে দেখে মেজো মা খানিকটা হকচকিয়ে গেল। আলোকে উনি এবাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলেন, এই কথা আলো দীপ্তকে বলে দেয়নি তো? দীপ্তর চোখে চোখ পড়লে মেজো মা সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নিলেন। দীপ্ত মেজো মাকে সরাসরি কিছু না বললেও মনে মনে বলল, তোমাকে আমি এত সহজে ছাড়ব না মেজো মা। তুমি যা করেছ তা আমি জানি। এর শাস্তি তোমাকে পেতেই হবে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। ওটাতে জিনিসটা আছে তো? লোকটা বক্সের মুখ খুলতে খুলতে বলল, হ সাব, আপনি যেমন কইছিলেন, ২০ দাঁত দুইডা ভাইঙা দিছি। কামড়াইলেও মরবো না কিন্তু ডর খাইয়া মক্কেল মইরা যাইবার পারে। দীপ্ত দেখল কুণ্ডলি পাকিয়ে সাপটা বসে আছে। ডালার মুখ ফাঁক হওয়ার সাথে সাথে হিস করে আক্রমণ করার জন্য মাথা তুলে দীপ্ত দিকে তেড়ে আসল। এ ভাই সামলা ওটাকে। আমাকে কাটতে আসছে। কাটবো না স্যার, ২০ দাঁত তো নাই। আচ্ছা আচ্ছা, রাখো ওটাকে। দীপ্ত রহস্যময় হাসল। মেজো মা, তোমাকে আমি মা ডাকি, মা। তুমি আমার ভালো নাই চাইতে পারো। কিন্তু আমি তো তোমার ক্ষতি চাইতে পারি না। শুধু তোমাকে একটু শাস্তি দিতে চাই। যাতে পরের বার আমার পথে কাটা না হও। তুমি তো আমার ফ্যামিলি। কিন্তু আফসোস, এই ফ্যামিলি মানেটাই তুমি জানো না। তোমাকে তো এমনি এমনি ছেড়ে দিতে পারি না আমি। সাব কিছু কইলেন? না, এটাকে রেখে তুমি এখন যাও। লোকটা চলে গেল। দীপ্ত পকেটে হাত ভরে দাঁড়ালো। তার চেহারা কঠিন হয়ে উঠেছে। আমি জানি তুমি পৃথিবীতে এই একটা জিনিসকেই ভীষণভাবে ভয় পাও। কিন্তু তুমি যে এর থেকেও বেশি বিষধর। এর থেকে বিপদ অনুমান করে লোকে দূরে থাকতে পারে। তোমার তো মুখে মধু অন্তরে বিষ। তোমার থেকে তো বিপদও অনুমান করা যায় না, ব্যাপার না। ওটার যেভাবে ২০ দাঁত ভেঙে দিয়েছি, ঠিক সেইভাবেই তোমার ২০ দাঁতও আমি ভেঙে দেব। তখন তুমি শুধু ভয়ই দেখাতে পারবে। কারো ক্ষতি করা তোমার পক্ষে সম্ভব হবে না।
আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। মেজো চাচি ড্রেসিং টেবিলের সামনে বসে চুলে চিরুনি বোলাচ্ছে। দীপ্ত দরজার সামনে থেকে দেখল। মৃদু হেসে সাবধানে ডালাটার মুখ খুলে দিয়ে সাপটাকে ঘরে ঢুকিয়ে দিল। বিড়বিড় করে বলল, যা বাবা, তোর কাজ দেখা। পারলে মেজো মা, পা জড়িয়ে ধরিস। গলা জড়িয়ে ধরতে পারলে আরো ভালো হতো। কিন্তু ব্যাপার না, তুই শুধু মেজো মা, সামনে গিয়ে কয়েকটা পোজ দিয়ে আয়। তাতেই মেজো মা ফিট খাবে। হাড় ট্যাটাকও করতে পারে বলা যায় না। সাপে মেজো মা, ফোবিয়া আছে। সাপটাকে ভেতরে দিয়ে আস্তে করে দরজাটা লাগিয়ে দিয়ে নিচে নেমে এলো দীপ্ত। মা বাবা ছোট মা কে নিয়ে ডাক্তারের কাছে গেছে। দাদাও বাড়িতে নেই। কাজের লোকগুলো দীপ্তর কথা ছাড়া দরজা খুলতে যাবে না। আলোকে নিয়ে বলা যায় না। সে হয়তো মেজো মা, চিৎকার শুনে ছুটে যাবে। দীপ্ত সোফায় শুয়ে অপেক্ষা করতে লাগলো। ঠিক একটু পরেই মেজো মা, আকাশ ফাটানো চিৎকার শোনা গেল। ভয়ার্ত আতঙ্কিত গলায় মেজো মা চিৎকার করছে, সাপ সাপ, বাবা, ও বাবা, কেউ আছো, বাঁচাও, বাঁচাও, ভাবি, বাবা, দীপ্ত কেউ আছো, এটাকে সরাও, এটাকে আমার সামনে থেকে নিয়ে যাও। দীপ্ত হাসছে। মেজো মা, চিৎকার শুনতে মজাই লাগছে তার। ব্যাটা অপদার্থ সাপ, মেজো মা, পা জড়িয়ে ধর না। একেবারে পেঁচিয়ে ধর। কারো চিৎকার শুনে আলো ঘর থেকে বেরিয়ে এসেছে। সেই গিয়ে যখন দরজা খুলে দিল তখন মেজো চাচি জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে আছে। সাপটার উপর চোখ পড়তে আলো চিৎকার করে উঠল। দীপ্ত সাথে সাথে ছুটে এলো। আলো দীপ্তর হাত খামচে ধরেছে। সাপ, রুমের সাপ, তোমার চাচিকে সাপে কেটেছে, দীপ্ত কিছু করো। ডাক্তার ডাকো। সাপটা ওদের দিকে আসছিল। দীপ্ত ওকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তুমি চলো, নয়তো আমাদেরও কাটবে। আমি কিছু করছি, ভয় পেও না, আমি আছি। চাচি, উনাকে, এই ঘরে সাপ কোত্থেকে এলো? তুমি ভয় পেও না, আমি দেখছি। বললাম তো দেখছি আমি, তুমি রুমে যাও। মেজো মা কে আমি দেখছি। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। আলোর স্বামী নাসির অফিস থেকে বাড়ি ফিরছিল। তার হাতে ব্যাগ। রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে পায়ে হাঁটা ধরল সে। পাশ দেখেই রাস্তা পেরুচ্ছিল লোকটা। হঠাৎ তার পেছনে দাঁড়ানো একটা গাড়ি সোজা এসে তাকে ধাক্কা মারল। নাসির ধাক্কা খেয়ে দূরে ছিটকে গিয়ে পড়ল। ব্যথা যে গুরুতর পেয়েছে তা তার কাকানো শুনেই বোঝা যাচ্ছে। হাত পায়ের হাড়ও হয়তো ভেঙেছে দু একটা। গাড়ির লোকটা হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো। মুহূর্তে মানুষ জড়ো হয়ে এখানে। ভাই আপনার লাগেনি তো? আপনি ঠিক আছেন? নাসির কথা বলতে পারছে না। কপাল ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। দোষ আমারই, আমি আপনাকে দেখিনি। ভাই উনাকে একটু ধরে আমার গাড়িতে তুলে দিন। আমি উনাকে হাসপাতালে নিয়ে যাই। লোকেরা সবাই মিলে ধরে নাসিরকে আগন্তুক লোকটার গাড়িতে তুলে দিল। নাসির ব্যথায় কাতরাতে কাতরাতে গাড়িতে জ্ঞান হারালো। লোকটা তাকে হাসপাতালের রোডে না নিয়ে গিয়ে অন্য রোড ধরল। পেছনে মাথা ঘুরিয়ে নাসিরকে দেখে হাসল। এই ছোটখাটো অ্যাক্সিডেন্ট তো কিছুই না। সবটা তো প্ল্যান করা ছিল। লোকের সামনে থেকে ওকে তুলে আনার জন্য একটা নাটক। তাই জানে বেঁচে গেছে। কিন্তু সে এখন যেখানে যাচ্ছে সেখানে যা ঘটবে তা সবই সত্যি। কিছুই নাটক না। লোকটার কপালে কি আছে ভেবে গাড়ি চালক লোকটা আটকে উঠল। হুকুম দিলে চোখ মুখ বেঁধে লোকটাকে এমনিতেই তুলে নিতে পারতাম। অ্যাক্সিডেন্টের নাটক করার দরকার ছিল না। কিন্তু সহজে লোকটাকে ছেড়ে দিবে না ভেবে নিয়েছে। তাই তো শুরুটাই এতটা কষ্টদায়ক করল। না জানি পরে কি হবে। মুখের উপর পানি ঢেলে দিয়ে জ্ঞান ফেরানো হলো নাসিরের। জ্ঞান ফিরে শরীরে ব্যথা অনুভব করে সে। চোখ মেলে কোথায় আছে বুঝতে না পেরে উঠে বসতে চাইল। বাধা পেয়ে বুঝতে পারল তার হাত পা বাঁধা। কোথায় আছে সে? কে বা কারা ওকে নিয়ে এসেছে? মনে করার চেষ্টা করল সে। অফিস থেকে ফিরে গলিটা পেরুচ্ছিল। হঠাৎ পেছনে থেকে প্রচণ্ড একটা ধাক্কা খায়। ছিটকে গিয়ে দূরে পড়ে চোখে অন্ধকার দেখে। চোখ খুলেও এখন আবিষ্কার করতে পারছে না সে কোথায়। ব্যথায় কাতর গলায় সে ডাকছে, কেউ আছেন? আমি কোথায় আছি? কারা আমাকে এখানে নিয়ে এসেছে? শুনছেন, কেউ আছেন কি? দীর্ঘ একটা ছায়া দরজার সামনে এসে দাঁড়ালো। ছায়াটা নাসিরের উপরে এসে পড়েছে। অন্ধকারের জন্য মানুষটার মুখ দেখতে পাচ্ছে না সে। কে? এই ভাই শুনছেন? আমাকে কি হাসপাতালে নিয়ে আসা হয়েছে?
হাসপাতালে যাওয়ার সময় এখনো আসেনি তোর। সময় হলে ঠিকই তোকে হাসপাতালে পাঠানো হবে। নাসির এখনো কিছুই বুঝতে পারছে না। সে নিজের জগতে বাস করে। তার যেমন বন্ধুবান্ধব নেই, তেমন শত্রুও নেই। তাকে কেউ কিডন্যাপ করবে এই কথা এখনো মাথায় আসছে না। দেখুন ভাই, রাস্তায় আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। জ্ঞান হারিয়েছিলাম আমি। ডান হাতটা মনে হয় ভেঙে গেছে। নাড়াতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। আমাকে কি একটু হাসপাতালে নিয়ে যাবেন? হাসছে লোকটা, তাচ্ছিল্যের সুরে বলছে, ওই একটা হাতই তো ভেঙেছে। এখনো শরীরের বাকি অঙ্গপ্রত্যঙ্গগুলো বাকি আছে। আগে এক এক করে তোর শরীরের সব কয়টা হাড় ভাঙা হবে। তারপর তোকে হসপিটালে পাঠানো হবে। নাসির এবার কিছুটা ভয় পেল। সে লোকটার মুখ দেখতে না পারলেও লোকটার গলা শুনে মনে হচ্ছে না সে তার সাথে মজা করছে। লোকটার গলায় এমন কিছু আছে যে, তার কথাগুলো বিশ্বাস হচ্ছে। এবং ভয় গা শিউরে উঠছে। ভয়ার্ত গলা সে জিজ্ঞেস করল, আমি আপনাদের কি ক্ষতি করেছি ভাই? আমার সাথে কেন এমন করছেন? আমার তো কোন শত্রু নেই। আমি কারো আগেও নেই, পিছেও নেই। জেনে বুঝে কখনো কারো কোন ক্ষতি করিনি আমি। করেছিস। আমার সবথেকে বড় ক্ষতি তুইই করেছিস। এই পৃথিবীতে আমার যদি কোন শত্রু থেকে থাকে, তাহলে সেটা তুই। জেনে বুঝে না করিস, নিজের অজান্তে তুই আমার যে ক্ষতি করেছিস তা কখনো পূরণ হবে না। আমি চাইলেও সব ভুলিয়ে দিয়ে তোকে মাফ করতে পারবো না। নাসিরের কণ্ঠে মিনতি ফুটে উঠল। আমাকে যেতে দিন ভাই। না, অত সহজে তো তোকে যেতে দেওয়া হবে না। তোর সাথে আমার এখনো অনেক হিসাব বাকি। বেল্ট দিয়ে খুব ভালো মারতে পারিস তুই। তাহলে নিশ্চয় মার খেতেও পারিস। দেখি আজ তুই কতটা মার হজম করতে পারিস। ওই কই রে তোরা, এদিকে আয়। কাজ শুরু কর। শালার গা থেকে সব কাপড় খুলে নিয়ে ওকে উল্টো লটকা। নাসির ভয় কেঁদে ফেলল। চিৎকার করে উঠল, আমার সাথে কেন এরকম করছেন? আমার অপরাধটা কি? আমি কার কি ক্ষতি করেছি? আমাকে যেতে দিন। ছেড়ে দিন আমাকে। দীপ্তর সাঙ্গপাঙ্গ এসে নাসিরের কাপড় খুলতে লাগল। শালার বেল্টটা আমার হাতে দে। প্যান্ট খুলে উল্টো ঝুলিয়ে দে। মজা তো এবার হবে। জোরাজুরি করেও নাসির একা 4-5টা লোকের সাথে পেরে উঠল না। ডান হাতে আগে থেকেই ব্যথা। পা উপরের দিকে মাথা নিচে ঝুলিয়ে দিলে চোখে ঝাপসা দেখতে লাগল। মাথা ঘুরছে। নাসির বুঝতে পারছে 10 মিনিট এভাবে থাকলেই নাক দিয়ে রক্ত আসবে তার। লোকগুলোকে, কেন তার সাথে এমন করছে এই প্রশ্নের উত্তর এখনো পেল না সে। দীপ্ত জুতার শব্দ করে এগিয়ে এলো। নাসিরের সামনে এসে দাঁড়ালো। বাম হাতে ওর মুখ টিপে ধরে বলল, কি, মজা লাগছে? এখনো না লাগলে একটু পর থেকে লাগতে শুরু করবে। আমাকেও ছেড়ে দিন। যেতে দিন প্লিজ। তিক্ত হাসল সে। এনজয় ব্রো। শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে হাতে থাকা বেল্টটা দিয়ে একের পর এক নাসিরের গায়ে আঘাত করতে লাগলো দীপ্ত। প্রতিটা আঘাত গায়ে পড়ার সাথে সাথে নাসির আকাশ ফাটানো চিৎকার করছে। নাসিরের কাকুতিমিনতি শুনে দীপ্ত পৈশাচিক আনন্দ পাচ্ছে। আরও বল প্রয়োগ করছে সে। নাসির আরও জোরে চিৎকার করছে। একসময় দীপ্ত ক্লান্ত হয়ে থেমে গেল। নাসির অনেক আগেই বোধশক্তি হারিয়ে ফেলেছে। এখন আর সে আঘাতের প্রত্যুত্তরে চিৎকার করছে না। মার ওর শরীরে লাগলেও কোন অনুভূতি অনুভব করছে না। চোখ বন্ধ করে সামান্য গোঙাচ্ছে সে। জ্ঞান হারায়নি এখনো। দীপ্তকে একজন একটা চেয়ার এনে দিল। দীপ্ত সেটাই বসে ঘন ঘন দম নিতে লাগল। শালাকে 3 দিনের আগে ছাড়বি না। মার খেয়ে জ্ঞান হারিয়ে ফেললে আবার জ্ঞান ফেরাবি, এক ডোজ দিয়ে হজম করতে সময় দিবি। বোধশক্তি ফিরে এলে আবার চালু করবি। এর মাঝে মরে গেলে তো গেলি। লাশটা বস্তায় ভরে বড় বড় কয়েকটা পাথরের সাথে বেঁধে নদীতে ফেলে দিয়ে আসবি। লাশ না পেলে কোন ক্যাচাল হবে না। লাশ পেলেই বরং পুলিশ মাথা ঘামাবে। জি বসো। আমি এখন যাচ্ছি। বাকিটা তোরা সামলে নিস। আর সমস্যা হলে আমাকে কল দিস। আমি তো আছি। উদ্ধৃতি চিহ্ন। আপনি কোন টেনশন নিবেন না বসো। আমরাই সামাল দিতে পারমু। গুড। আমি আবার কাল আসবো। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। আলো এই বাড়িতে আসার পর দীপ্তর চাচি ছাড়া আর একটা মানুষের সাথেও তার কথা হয়নি। কথা তো দূর দেখাই হয়নি বলা যায়, তার খাবার 3 বেলাই দীপ্ত ঘরে দিয়ে আসে। তাকেও বাইরে বের হতে হয় না। এই বাড়ির মানুষগুলো কেমন সে বুঝতে পারে না। একটা মেয়ে এসে তাদের বাড়িতে থাকছে এ নিয়ে কারো একটু মাথা ব্যথা নেই। কেউ তাকে জিজ্ঞেস করল না, কেন এসেছো তুমি? কোথায় থেকে এসেছো?
তুমি দীপ্তরকে কও, ওর সাথে তোমার কিরকম সম্পর্ক? কিছুই না, সামান্য কৌতূহল এই বাড়ির লোকদের নেই মনে হয়। এক বাড়িতে থেকে ওরা নিজেরা আলাদা আলাদা জীবন যাপন করে। কাউকে নিয়ে কারো আগ্রহ নেই। কে কি করলো তা দেখার সময় যেন কারো কাছেই নেই। আশ্চর্য বাড়ি। হাঁটতে হাঁটতে আলো একটা ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজাটা একটু ফাঁক করা। ভেতর থেকে কারো কথা শুনতে পেল কি? না, হয়তো মনে ভুল। উহু, মনের ভুল হলে এরকম স্পষ্ট শোনা যেত নাকি? কেউ সত্যিই কথা বলছে। এটা কার ঘর? কে থাকে এই ঘরে? আলো ভাবছে ভেতরে গিয়ে সে দেখবে কি? না না, এটা অভদ্রতা। হুট করে কারো শোবার ঘরে ঢুকে পড়া যায় নাকি? ভেতরে স্বামী স্ত্রী একা থাকতে পারে। তার যাওয়া উচিত হবে না। তবুও আলো কেনই যেন চলে আসতে পারল না। দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে কান পেতে শোনার চেষ্টা করল। কে আছে ভেতরে? একটা মহিলার কণ্ঠ বোঝা যাচ্ছে। কার সাথে কথা বলছেন উনি? আলো আস্তে করে দরজা ঠেলে ভেতরে উকি দিল। মধ্যবয়স্ক একজন মহিলা কারো সাথে কথা বলছে। হঠাৎ চুপ হয়ে গেলেন তিনি। দরজার শব্দ শুনে আলোর দিকে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইলেন। আলো অমায়িক হেসে বলল, ভেতরে আসবো? মহিলা উত্তর দিলেন না। এ কিভাবে আলোকে দেখছেন? আলো ভেতরে গেল। মহিলাকে দেখে মনে হচ্ছে না আলোর উপর রাগারাগি করবে। পুরো ঘরটায় একবার চোখ বুলিয়ে নিল আলো। কাউকেই তো দেখতে পাচ্ছে না সে। ঘরে উনি ছাড়া আর কেউ নেই। তাহলে কার সাথে কথা বলছিলেন উনি? একা একা? কার সাথে কথা বলছিলেন আপনি? উদ্ধৃতি চিহ্ন। মহিলা এবারও কিছু বলল না। আলো উনার কাছে গিয়ে দাঁড়ালো। কিছু ভেবে একটু দূরত্ব রেখে বসল। আপনি কারো সাথে কথা বলছিলেন? আমি দরজার বাইরে থেকে শুনেছি। কিন্তু ঘরে তো কেউ নেই। মহিলা হঠাৎ ফিক করে হেসে ফেলল। হাসিটা কত স্নিগ্ধ, সরল মুখে কোমল হাসি। উনার হাসির কারণ আলো ধরতে পারল না। সেও মৃদু হাসল। হাসছেন কেন আপনি? উদ্ধৃতি চিহ্ন। তুমি এত বোকা। তুমি দিয়াকে দেখতে পাচ্ছ না? মহিলা এবার শব্দ করে জোরে জোরে হাসছেন। আলো কিছুটা হকচকিয়ে গেল। এরকম হাসির মতো তো সে কিছু বলেনি। কপাল কুঁচকে গেল তার। দিয়া, নামটা মনে পড়ল তার। সাথে সাথে এই নামের মানুষটার মুখ চোখের পর্দায় ভেসে উঠল। দিয়া, হাসি খুশি চটপটে সেই মিষ্টি মেয়েটা। একসাথে কলেজে পড়তো তারা। দিয়ার সাথে তার বেশ ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। দিয়া দীপ্তর বোন ছিল। তার বিয়ে হয়ে যাবার পরে দিয়াও কোন খোঁজ রাখেনি সে। দীপ্তর সাথে সবকিছু ভুলিয়ে দেবার জন্যই দিয়ার সাথে বন্ধুত্ব রাখেনি। সত্যিই তো, এ বাড়িতে আসার পর দিয়ার কথা একবারও মনে পড়েনি তার। দিয়া কোথায়? ও কি বাসায় নেই? বাসায় থাকলে আলোর সাথে অবশ্যই দেখা করত। দিয়ার কি বিয়ে হয়ে গেছে? শ্বশুরবাড়িতে আছে ও? কোথায় দিয়া? মহিলা হেসে হেসে বলল, তোমার সামনেই তো বসে আছে। এই তো তোমাকে দেখছে। আলো চমকে এদিক ওদিক দেখালো। কোথায় দিয়া? মহিলা দিয়াকে দেখতে পাচ্ছে। উনি বলছেন দিয়া ওর সামনেই আছে। তাহলে সে দিয়াকে দেখতে পাচ্ছে না কেন? দীপ্ত আজ ভীষণ খুশি। আলোকে যে লোকটা কষ্ট দিয়েছিল, সে আজ লোকটাকে আলোর থেকেও 10 গুণ বেশি কষ্ট দিয়েছে। আজ তো মাত্র প্রথম দিন ছিল। আরও কয়েকদিন লোকটা টিকে থাকলে এই কষ্ট 10 গুণ থেকে 100 গুণে পৌঁছে যাবে। হাসি হাসি মুখে সে আলোর ঘরে এলো। এতদিন মনের মধ্যে যে প্রতিশোধের আগুন জ্বলছিল আজ তা নিভে গেছে। কিন্তু আলোর গম্ভীর মুখ দেখে তার খুশি গুম হয়ে গেল। কি হয়েছে আলোর? আবার মেজো মা কিছু বলেছে নাকি? আলো, কিছু হয়েছে? চিন্তিত আলো বলল। দীপ্ত, দিয়া কোথায়? এ বাড়িতে আসার পর একবারও দিয়াকে দেখলাম না। ওর কি বিয়ে হয়ে গেছে? দীপ্ত কয়েক মুহূর্ত কিছু বলতে পারল না। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে। দিয়া স্মৃতি হয়ে তার মনের গুপ্ত ঘরে এখনো বেঁচে আছে। তাই দিয়ার কথা সে মনে করতে চায় না। দিয়া পৃথিবীতে তার চোখের সামনে নেই তো কি হয়েছে? মনের চোখে তো চাইলেই সে যেকোনো সময় দিয়াকে দেখতে পারে। তার জন্য অকালে দিয়াকে এই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে, এটা মনে করলে দীপ্তর নিজেও শেষ করে দিতে ইচ্ছে করে। তার একমাত্র আদরের ছোট বোন, যাকে সে পৃথিবীতে সবথেকে বেশি ভালোবাসত, সেই বোন তার কারণেই আজ বেঁচে নেই। তার ভুলের জন্য দিয়াটাকে জীবন দিতে হলো। এটা কখনো ভুলতে পারবে না সে। আলো পলকহীন ভাবে দীপ্তকে দেখছিল। হঠাৎ দীপ্তর চেহারার মেঘ আলোর চোখ এড়াল না। সে কি কোন ভুল প্রশ্ন করে ফেলেছে? দিয়া আমাদের মাঝে নেই আলো। সে এখন অন্য জগতের বাসিন্দা। আলো থমকে গেল। অন্য জগতের বাসিন্দা, তার মানে কি দিয়া বেঁচে নেই? তার চোখের সামনে সদাহাস্যোজ্জ্বল সেই মেয়েটির চেহারা, ওর বলা প্রতিটা কথা, ওর দুষ্টুমি, ওর হাসি সব ভেসে উঠছে। তার সাথে ফ্রেন্ডশিপ হওয়ার পর দিয়া একদিন মজা করে বলেছিল, তুমি খুব মিষ্টি মেয়ে আলো। আমার একটা পাগল ভাই আছে।
ভাবছি ওকে দিয়ে তোমাকে সারা জীবনের জন্য আমার কাছে নিয়ে যাব। জন একসাথে মজা করে সময় কাটাবো। আলো মজার ছলে কথাটা সিরিয়াসলি নেয়নি তখন। দিয়াও যে সত্যিই তার মনের কথা বলছিল এটা সে বুঝতেই দেয়নি। তার মতো বয়সের মেয়েটা দুনিয়ায় নেই। দাঁড়িয়ে থাকতে পারল না আলো। বেড ধরে বসে পড়ল। দীপ্ত ঠাই দাঁড়িয়ে আছে। সেদিন যখন তোমার বিয়ের আসর থেকে আমি রাগ করে চলে আসছিলাম, তখন দিয়াও এসে আমার গাড়িতে উঠেছিল। ছোট্ট মেয়েটা গাড়িতে বসে আমাকে অনেক বুঝিয়েছে, দেখ ভাইয়া আলো তোর ভাগ্যে নেই। ভাগ্যে থাকলে তুই ঠিকই আলোকে পেতি। যে কোনভাবে আলো ঠিকই তোর হতো। দীপ্তর গলা যেন একটু কেঁপে গেল। আলো মুখ দিয়ে কোন শব্দ উচ্চারণ করার মতো শক্তি পাচ্ছে না। আমার ছোট বোনটা শুধু আমার কারণে মারা গেছে। আমি ওর খুনি। রাগের মাথায় ওভারে গাড়ি না চালালে অ্যাক্সিডেন্ট হতো না। আর দিয়াও মারা যেত না। অ্যাক্সিডেন্ট? আমার গাড়ি ঠিক কিসের সাথে ধাক্কা খায় তা আমি নিজেও বলতে পারবো না। হয়তো আমার হায়াত ছিল বলেই আমি সেদিন ছিটকে গাড়ি থেকে বেরিয়ে দূরে গিয়ে পড়ি। দিয়া গাড়িতেই ছিল। সাথে সাথেই মারা গিয়েছিল। গাড়িতে আগুনের লেগে গেলে ওর বডিটাও সেই আগুনে পুড়ে যায়। আমি 3 মাস কোমায় ছিলাম। ছোট মা নিজের মেয়ের পোড়া বডি দেখে নিজেকে সামলাতে পারেনি। সে থেকেই ছোট মা কেমন অদ্ভুত আচরণ করে। এই কাঁদে তো এই হাসে। চিৎকার করে, একা একা কারো সাথে কথা বলে। 3 মাস পর আমার জ্ঞান ফেরার পর যখন জানতে পারলাম শুধু আমার কারণে আমার বোনটা মারা গেছে, তখন নিজেকে পৃথিবীর সবথেকে বড় অপরাধী মনে হচ্ছিল। কয়েকবার সুইসাইড করার চেষ্টা করেছিলাম। আসলে আমিও ধাক্কাটা সামলাতে না পেরে কিছুটা ছোট মা মতো অপ্রকৃতস্থ হয়ে পড়েছিলাম। অনেক ডাক্তারকে দেখিয়ে বাবা দাদু আমাকে সুস্থ করে তুলেন। আলোর চোখ বেয়ে পানি পড়ছে। সবকিছুর জন্য এখন তার নিজেকে অপরাধী লাগছে। দীপ্তকে সে সেদিন বাড়ি ভর্তি লোকের সামনে যাতা বলে অপমান করেছিল। সে যদি দীপ্তকে অপমান করে তাড়িয়ে না দিত তাহলে তাদের অ্যাক্সিডেন্ট হতো না। আর দিয়াও আজ বেঁচে থাকত। ওসবে তো ওই মেয়েটার কোন দোষ ছিল না। তাহলে বিনা দোষে ওই মেয়েটা কেন শাস্তি পেল? কেন? ছোট মা একা সময় দিয়ার সাথে কথা বলে। ছোট মা কাছে এখনো দিয়া জীবিত। দিয়াকে দেখতে পারেন তিনি। আমরা কেউ পারি না। কিভাবে পারবো বলো? মেয়েটা এই পৃথিবীতে থাকলে তো ওকে দেখতে পেতাম। 2টা বছর ধরে ছোট মা চিকিৎসা চলছে। তবুও ছোট মা অবস্থার এতটুকু উন্নতি হচ্ছে না। ছোট মা সামনে যেতে পারি না আমি। কোন মুখে যাব? ছোট মা একটামাত্র মেয়েকে আমিই তো মেরে ফেলেছি। আমার জন্যই তো ছোট মা এত কষ্ট। আমার জন্যই তো আমার হাসিখুশি ছোট মা পাগল হয়ে গেলে। আলো এখন বুঝতে পারছে এই বাড়ির মানুষগুলো কেন তাকে এতটা ঘৃণা করে। কেন মেজো চাচি সেদিন ওকে এতগুলো কথা শুনিয়েছে। তার জন্য এই বাড়ির মেয়ে মারা গেছে। ছেলেটাও মরতে মরতে বেঁচে এসেছে। ওই কথাগুলো খুব কম ছিল। তাকে কিভাবে লোকগুলো বাড়িতে থাকতে দিচ্ছে। তাকে যদি এখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, তবুও সে অবাক হবে না। মানুষগুলোর প্রতি তার কোন অভিযোগ থাকবে না। আলো কাঁদছে। দীপ্তরও চোখ লাল হয়ে গেছে। সে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। শুভ্র তার সম্পূর্ণ মনোযোগ সামনের রাস্তাটায় দিয়ে রেখেছে। পাশের সিটের মেয়েটাকে সম্পূর্ণ উপেক্ষা করে চিন্তিত মুখে ড্রাইভ করছে। রাহা চুপ করে বসে থেকে কতক্ষণ এক ধ্যানে শুভ্রকে দেখল। ছেলেটা মানুষ নাকি অন্য কিছু? মানুষ হলে একবার হলেও তার মতো সুন্দরী মেয়ের দিকে আর চোখে হলেও তাকাত। সে তো তাকাচ্ছেই না, উল্টো এমন ভাব করছে যেন তার আশেপাশে কেউ নেই। রাহা নামের কোন মেয়েকে সে এই জন্মে চিনে না। রাহা শেষমেশ নিজে থেকেই কথা বলল। শুভ্র। উদ্ধৃতি চিহ্ন। রাহার দিকে তাকালো না শুভ্র। স্টিয়ারিংয়ে হাত রেখে ট্রাফিক সিগন্যালের দিকে দেখল। রেড সিগন্যাল পড়েছে। থামতে হবে। সে বলল, তুমি কি এলিয়েন? উদ্ধৃতি চিহ্ন। কেন? উদ্ধৃতি চিহ্ন। না, আমার মনে হয় তুমি অন্য কোন গ্রহের প্রাণী। তুমি পৃথিবীর মানুষ হও। কেন এরকম মনে হয় তোমার? আমি কি তোমার দেখা যথেষ্ট সুন্দরীদের মধ্যে পড়ি না? হতে পারে আমার থেকেও অনেক সুন্দরী মেয়েদের সাথে তোমার পরিচয় হয়েছে। তাই বলে কি আমি এতটা ফেলনা? উদ্ধৃতি চিহ্ন। তুমি ফেলনা হলে আমার মা নিশ্চয় তোমাকে ছেলে বউ হিসেবে পছন্দ করতেন না। মা পছন্দ করেছে বলেই কি তুমি বিয়েটা করতে রাজি হয়েছ? তোমার নিজের কোন পছন্দ নেই? তোমার কখনো কাউকে ভালো লাগেনি? সময় পাইনি রাহা। আরও কয়েকটা বছর সময় পেলে অবশ্য ওসব নিয়ে ভাবতাম।
তুমি আশ্চর্য মানুষ। তোমাকে আমি বুঝতে পারি না। চেষ্টা করতে থাকো, আস্তে আস্তে একদিন ঠিক বুঝতে পারবে। দীর্ঘশ্বাস ফেলল রাহা। চেষ্টাই তো করে যাচ্ছি। তুমি কি আগে শপিং মলে যাবে? তোমাকে নামিয়ে দিয়ে আমি ক্লিনিকে যাব? নাকি আমার সাথে যাবে? তোমার সাথে যাবার জন্যই তো একসাথে এসেছিলাম। বিয়ের শপিং আমি একা করব। তোমার কি বেশি দেরি হবে? না, 1 ঘন্টা বা তার থেকেও কম সময় লাগতে পারে। উদ্ধৃতি চিহ্ন। তাহলে আগে ক্লিনিকে চলো। রাহা মনে মনে শুভ্রকে অনেক আগে থেকেই পছন্দ করে। কিন্তু কোনোদিনও মুখে বলেনি। শুভ্র ওরকম ছেলে না, সে সবার থেকে আলাদা। আর তাই তো এত অবহেলা সহ্য করেও সে শুভ্রকে ভালোবাসে। শুভ্র যে শুধু তাকে অবহেলা করে এমনটা না। শুভ্র পৃথিবীর কোন মেয়ের দিকেই ভালো করে তাকায় না। সেই সময় কই ওর? ছোটবেলায় পড়াশোনা ওর ভালোবাসা ছিল। আর এখন তার ডাক্তারি পেশা। তার রোগীদের নিয়েই শুভ্র খুশি। বিয়ের বয়স হয়েছে, মা মেয়ে পছন্দ করাই বিয়ে করতে রাজি হয়ে গেছে। কোন আপত্তি বা নিজের পছন্দের কথা জানায়নি। শুভ্র, বলো, কেমন মেয়ে তোমার পছন্দ? উদ্ধৃতি চিহ্ন। প্রশ্নটা শুনে ভাবনায় পড়ে গেল সে। কিছুক্ষণ ভেবে বলল, যে আমার মাকে নিজের মা মতন সম্মান করবে, আমাকে বুঝবে, এবং মা কে আর আমাকে ভালোবাসবে। ব্যাস, এইটুকুই। উদ্ধৃতি চিহ্ন। আর কি? মেয়েটা সুন্দর হবে, লম্বা হবে, লম্বা নাক, কোমর পর্যন্ত চুল। ওসব তো বাহ্যিক সৌন্দর্য রাহা। মনের সৌন্দর্য হলো আসল, বাইরের সৌন্দর্য কতদিন থাকবে? বয়স বাড়ার সাথে সাথে গায়ের চামড়াও কুঁচকে যায়। মনটা কিন্তু সারা জীবনই একরকম থাকে। রাহা মুগ্ধ হয়ে ছেলেটাকে দেখছে। এই ছেলেটা এমন কেন? কেন তাকে এভাবে পাগল করল? রাহা শুভ্র দিকে চেয়ে মনে মনে বলল, আমি তোমার মনের মতো হয়ে উঠব শুভ্র। তুমি যেমন চাইবে আমি নিজেকে সেভাবেই বদলে ফেলব। আমি তোমার পারফেক্ট লাইফ পার্টনার হয়ে উঠব। রাহা ঠিক 1 ঘন্টা শুভ্র ক্যাবিনে বসে রইল। এই 1 ঘন্টায় সে কিছু কাজ সারল। 2-3 জন রোগীও দেখল। রাহা টুশব্দও করেনি। তাকে বিরক্ত করবে তো দূর, একবার এটাও বলেনি যে, শুভ্র আর কতক্ষণ? শুভ্র মাঝে মাঝে আর চোখে ওকে দেখেছে। মেয়েটা নির্বিকার বসে একটা ম্যাগাজিনের পৃষ্ঠা উল্টাচ্ছে। রাহা সত্যিই ভীষণ ভালো মেয়ে। দীর্ঘশ্বাস ফেলল সে। উঠে দাঁড়িয়ে বলল, চলো রাহা। রাহা ওর দিকে চাইল। মুখে হাসি ফুটে উঠেছে তার। জিজ্ঞেস করল, তোমার কাজ শেষ? উদ্ধৃতি চিহ্ন। তাহলে চলো। ওরা 2 জন শপিং মলে রওনা দিল। শুভ্র গাড়িতে বসে কোনো কিছু নিয়ে গভীর চিন্তা করছে। রাহা কতক্ষণ খুশি মনে কি কি বকবক করল তার কিছুই শুনেনি সে। রাহা তার হাতে ধাক্কা দিয়ে বলল, এই শুভ্র, কোথায় হারিয়ে গেলে? হে, না, না, তুমি বলো। আমি তো বলে যাচ্ছি, তুমি তো কিছুই বলছো না। কিছু বলো। কি বলবো? কি বলবে তাও আমি বলে দেব। তুমি বলো, আমি শুনছি। তোমার কথা খুব গোছানো, শুনতে ভালো লাগে। রাহা নিঃশব্দে হাসল। শুভ্রটা এত পাগল কেন? এভাবে বললে তার লজ্জা লাগে, এটা কি শুভ্র বুঝে না? রাহা শুভ্র খেয়ালে ডুবে থাকলেও শুভ্র অন্য কিছুই ভাবছে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। দিয়ার মৃত্যুর খবরে আলো অনেকটা ভেঙে পড়েছে। শরীরটাও সুস্থ নেই তার। মনের শক্তি কমে গেলে শরীরে রোগ বাসা বাঁধতে বেশি সময় নেয় না। আসলে মনের জোর হারিয়ে ফেলেছে সে। দিয়ার মৃত্যুতে কিছুটা সে নিজেও দায়ী। কিছুটা না, সবটাই। আগের কথাগুলো মনে হয়ে গেলে দীপ্তর বাড়িতে থাকতে তার দম বন্ধ হয়ে আসছে। এই বাড়ির মেয়েটা তার জন্য মারা গেছে। এই বাড়ির বউ তার কারণেই পাগল হয়েছে। ঘুরে ফিরে সে আজ এই মানুষগুলোর কাছেই আশ্রয় নিয়েছে। আত্মসম্মানে ভীষণ লাগছে তার। দীপ্ত দরজায় টোকা দিলে আলো উঠে বসে বলে, আসো। আলোকে ভীষণ ক্লান্ত লাগছে, রোগা দেখাচ্ছে। দীপ্ত ঘরে ঢুকেই বলল, ওঠো, রেডি হয়ে নাও। কেন? ডাক্তারের কাছে যাব আমরা। তোমার তো এটা 8 মান্থ। চেক আপ করিয়ে আনি। কয়দিন ধরে তোমাকে রোগা লাগছে? আমি ঠিক আছি দীপ্ত। এই সময়টাতে একটু এরকম হয়ই, সিরিয়াস কিছু না। তুমি আমাকে নিয়ে টেনশন নিও না। তোমাকে নিয়ে না, আমি তোমার বেবিকে নিয়ে টেনশন করছি। আমি চাই না তোমার অবহেলা বা খামখেয়ালির জন্য ওর কিছু হোক। ওকে সুস্থভাবে দুনিয়ার দেখতে চাই আমি। আলোর চোখ টলমল করছে। দীর্ঘশ্বাস ফেলল সে। নিজে জন্মদাতা যাকে অস্বীকার করে, তার মা কে সহ বাড়ি থেকে বের করে দেয়। সেখানে তুমি তার চিন্তা করছো।
অন্যের সন্তানকে নিয়ে ভাবছ, তার খেয়াল রাখছ। আমি যে দিন দিন তোমার কাছে ঋণী হয়ে যাচ্ছি। দীপ্ত আলোকে সান্ত্বনা দেওয়ার জন্য ওর হাত ধরল। আলো এতে কিছু মনে করল না। দীপ্ত মৃদু হেসে বলল, পুরনো কথা কেন বারবার মনে করো? যা হয়েছে ভুলে যাও, নতুন করে জীবনটা শুরু করো তুমি। বলেই যাব, বাবুটা দুনিয়া এলেই ডিভোর্স নিয়ে নেব। ওই লোকের ঘর করা আমার পক্ষে সম্ভব না। জানোয়ার একটা, অমানুষ। ও এসে আমার পায়ে ধরে ক্ষমা চাইলেও আমি ওকে ক্ষমা করব না। আমি দুর্বল না দীপ্ত, শুধু এই সময়টাতে আমার কাউকে পাশে লাগবে। কখন কি হয়ে যায়, আমি আমার বাচ্চাটাকে হারাতে চাই না। ওই এখন আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। দীপ্ত যেন না চাইতেও হাতে আকাশের চাঁদ পেয়ে গেল। সে আলোকে ইনিয়ে বিনিয়ে নানাভাবে ডিভোর্সের কথা বলতে চাইছিল, কিন্তু আলো যদি আবার তাকে ভুল বুঝে, সেটা ভেবেই বলা হয়নি। এখন তো আলো নিজেই ডিভোর্সের কথা বলছে। আমি তোমার পাশে থাকবো আলো। সব সময় তুমি আমাকে তোমার পাশে পাবে। ডিভোর্সের ব্যাপারটাও না হয় আমি দেখে নেব, তুমি টেনশন করো না। তোমার বাবুর কিচ্ছু হবে না। হু, আলো উদাসীন গলায় জবাব দিল। দীপ্তর খুশির বাঁধ মানছে না। রেডি হয়ে নাও আলো, ডাক্তারের কাছে যাবে না। তোমার উপর। আলো কথা শেষ করতে পারল না। দীপ্ত রাগ করার মতো করে বলল, আবার ওসব কথা? তুমি আমাকে বন্ধু মনে করো না? হ্যাঁ, তাহলে আর কি? ওসব কথা আর কখনো বলবে না, মনে থাকে যেন। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। নাসির 3 দিন নিরুদ্দেশ ছিল। ওর পরিবার ওকে খুঁজে না পেয়ে থানায় ডায়েরি করে, কিন্তু তবুও ওকে খুঁজে পাওয়া যায় না। বাড়ির ছেলে সকালে অফিসে গেছে, রাতে আর বাড়ি ফিরছে না। কোথায় গেছে কেউ জানে না। একটা মানুষও দেখেনি ছেলেকে। মায়ের চিৎকার, বাবার হাহুতাশে বাড়ির পরিবেশ পাল্টে গিয়েছে। কেউ বুঝতে না পারলেও লিজা ঠিকই বুঝতে পারছে নাসিরকে কে বা কারা নিয়ে গেছে। বুঝলেও কাউকে মুখ ফুটে কিছু বলতে পারবে না সে, বললেই যে তার নিজের কুকর্মের কথাও বেরিয়ে আসবে। সবাই জেনে যাবে আলোর কোন দোষ ছিল না। আলো নির্দোষ। যা করেছে সব লিজাই করেছে। শ্বশুর শাশুড়ির কাছে এই সত্য জানাজানি হলে এই বাড়িতে তারও জায়গা হবে না। তাকেও আলোর মতো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। 3 দিন পর অজ্ঞান অবস্থায় নাসিরকে কয়েকজন লোক ধরাধরি বাড়িতে দিয়ে যায়। উনাদের বক্তব্য, তারা এই অবস্থায় তাকে জঙ্গলে খুঁজে পেয়েছে। কে বা কারা ফেলে গেছে তা তারা জানেন না। নাসিরের অবস্থা ভালো না। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তারও তেমন কোন আশা দিতে পারেননি। আলোকে দীপ্তরি নিয়ে আসার কথা ছিল, কিন্তু সে যেন কার ফোন পেয়ে তড়িঘড়ি করে ছুটে যায়। যাবার আগে মা কে বলে যায় আলোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। মিসেস আমিনা ছেলের হাবভাব কিছুই বুঝতে পারছেন না। বিয়ে ঠিক হয়ে যাবার পর এখন ছেলে এসব কেমন কথা বলছে। রাহার বাবা মা যেদিন এসেছিল সেদিন তো চুপ করেই ছিল। কোন কথা বলেনি, কোন প্রকার আপত্তিও জানায়নি। আজ গিয়ে রাহাকে বিয়ের শপিং করে দিল। এখন বাসায় এসে বলছে সে বিয়ে করতে পারবে না। এটা কি মজা চলছে? বিয়ে নামে সার্কাস হচ্ছে নাকি? শুভ্র, তুমি কি চাইছো বলো তো? বিয়ে ঠিক হওয়ার সময় বলনি কেন তাহলে? শান্ত কণ্ঠে শুভ্র বলল, তখন বুঝতে পারিনি মা, এখন বুঝতে পারছি। কি বুঝতে পারছো? হ্যাঁ, বিয়ে করাটা ঠিক হবে না। মিসেস আমিনা ছেলের এসব খামখেয়ালি কথা শুনে রাগে কাঁপতে লাগলেন। এখন কেন তোমার মনে হচ্ছে বিয়ে করাটা ঠিক হবে না? শুভ্র চুপ করে রইল। সে বুঝতে পারছে মা রেগে যাচ্ছে। রাহা কি ভালো মেয়ে না? ওকে তোমার পছন্দ না? রাহা ভালো মেয়ে মা, ওকে অপছন্দ করার কোন কারণ নেই। তাহলে সমস্যা কি? রাহা ভীষণ ভালো মেয়ে, এটাই সমস্যা। আমি ওকে মানুষ হিসেবে, একজন বন্ধু হিসেবে পছন্দ করি। কিন্তু এই পছন্দ বিয়ে করার জন্য যথেষ্ট না। রাহাকে বিয়ে করলেও ও আমার সাথে সুখী থাকবে না। মিসেস আমিনা কপাল চেপে ধরে সোফায় বসে পড়লেন। এই ছেলে নির্ঘাত পাগল হয়ে গেছে। পাগলের মতো কথা বলছে। রাহা ভালো মেয়ে, ওকে পছন্দ করে তবুও নাকি বিয়ে করতে পারবে না। আমি জানি, রাহা আমাকে পছন্দ করে। কিন্তু ওটা সেরকম পছন্দ না। ও আমাকে দেখে মুগ্ধ হয়। এই মুগ্ধতা কয়েকদিন থাকবে, তারপর ঠিকই কেটে যাবে। তখন ও আমার সাথে থেকে বিরক্ত হবে।
আমি চেষ্টা করেছি মা, কিন্তু রাহাকে নিয়ে একজন বন্ধু ছাড়া অন্যরকম কোন অনুভূতি ফিল করতে পারিনি। আমরা ভালো বন্ধু। ভালো বন্ধুই ভালো হাজবেন্ড ওয়াইফ হতে পারে। হাজবেন্ড ওয়াইফের মাঝে ভালোবাসা থাকাটাও জরুরি। একসাথে থাকতে থাকতে ভালোবাসা তৈরি হয়ে যাবে। মেয়েটাকে সময় দিবে তো নাকি? সময়ে কি হয় মা, তুমি পেরেছ বাবাকে আটকে রাখতে? উদ্ধৃতি চিহ্ন। শুভ্র না চাইতেও বাবার কথা বলে ফেলেছে। বাবাও একদিন ঠিক এই কথাগুলো বলেই তাকে ও মা কে ফেলে চলে গিয়েছিল। মা একই ভুল রাহার সাথেও করতে চাইছে। মিসেস আমিনা স্তব্ধ হয়ে গেলেন। শাহেদের সাথে তার বিয়ে পারিবারিকভাবে হয়েছিল। বিয়ের 16 বছর পর সে নতুন করে অন্য মেয়ের প্রেমে পড়ে। তখন শুভ্র বয়স 14 বছর। সে নাকি কখনো আমিনাকে ভালোবাসতে পারেনি। শুধু একসাথে থেকে মানিয়ে নিয়েছে। শুভ্র কতক্ষণ মা কে দেখল। তারপর নীরবতা ভেঙে নিজেই বলল, রাহার মতো মেয়ে আমি আর দুটা দেখিনি। রাহা আমার থেকেও ভালো কাউকে ডিজার্ভ করে। যে ওকে ভালোবাসবে তার সাথেই ও সুখী থাকবে। যাকে সে ভালোবাসে তার সাথে কিছুকাল সুখী হলেও সারা জীবন কাটাতে পারবে না। ভালোবাসা ছাড়া সব সম্পর্কই মূল্যহীন। এই কথাটা রাহাকে জানিয়েছ তুমি? না, ওর হাসি খুশি মুখে বিষাদের কালো ছায়া দেখতে পারবো না আমি। তাই বলা হয়নি। তার মানে এই অপ্রীতিকর কাজটাও আমাকেই করতে হবে। তুমি আমার মতো দুর্বল নও মা। তুমি আমার দেখা নারীদের মধ্যে সবথেকে স্ট্রং একজন মানুষ। তোমাকে আমি কখনো ভেঙে পড়তে দেখিনি। আর তাই তো তোমার উপর আমি এতটা নির্ভরশীল। ছেলেকে ভালো করে দেখলেন তিনি। কথার ছলে কিভাবে মায়ের মন ভালো করতে হয় তা এই ছেলে জানে। শুধু জানে না, খুব ভালো করেই জানে। ছেলের মুখে এই কথা শুনে একটু আগের খারাপ লাগা দূর হয়ে গেল। সেদিন স্বামী ছেড়ে চলে যাওয়ার পর উনি ভেঙে পড়লে আজ ছেলের মুখে এই কথা শুনতে পেত না। রাহাকে তুমি বলো মা, আঙ্কেল আন্টির কাছে আমি ক্ষমা চেয়ে নেব। তোমার কেমন মেয়ে পছন্দ? আজ বিয়ে না করো, কাল করবে। রাহাকে না করো অন্য মেয়েকে তো করবে। বিয়ে না করে তো জীবন কাটাবে না, তাই না? আমাকে বলো, কেমন ধরনের মেয়েকে তুমি তোমার স্ত্রী হিসেবে পেতে চাও? তুমি যেমন বলবে আমি তেমন মেয়ে খোঁজার চেষ্টা করব। শুভ্র হেসে বলল, তোমার মতো একজন কঠিন প্রকৃতির মেয়ে, যে ভালো থাকার জন্য শক্ত হাতে দুনিয়ার সাথে লড়াই করতে পারবে। আবার যার মনটা তোমার মতোই কোমল হবে। এমন মেয়ে পেলে আমার বিয়ে করতে কোন আপত্তি নেই। হাসপাতালে আলোর লিজার সাথে দেখা হয়ে গেল। আলো লিজাকে দেখেও এড়িয়ে যেতে চাইছিল, কিন্তু লিজাই তাকে দেখে নিজে থেকে কথা বলতে আসে। আলোর সাথে লিজা যা করেছে তারপর আর ওর সাথে কথা বলার আলোর কোন ইচ্ছে নেই। তবুও লিজার ডাকে দাঁড়াতে হলো তাকে। লিজা পেছনে থেকে ডেকে ছুটে আসছে। আলো বিরক্তি নিয়ে ফিরে তাকালো। আলো, তুমি কেমন আছো? তাচ্ছিল্য ভরে আলো হাসল। আপনি যেমন দেখতে চেয়েছিলেন। এখন তুমি কার কাছে আছো? তা জেনে কি করবেন? ওখানে গিয়েও আমার কলঙ্কের কথা সবাইকে জানাবেন? আলো, এমন করে বলো না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এবার হেসে ফেলল আলো। বাহ, তাতে আমার লাভটা কি হলো? আপনি আপনার ভুল বোঝাতে আমার জীবনটা কি আবার আগের মতো হয়ে যাবে? লিজাকে সত্যিই অনুতপ্ত দেখাচ্ছে। তার চোখে জল। আমি জানি তোমার জীবন আবার আগের মতো হবে না। তবুও আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তোমাকে আমার কিছু বলার আছে। আপনার কোন কথা শুনতে চাই না আমি। আলো চলে যেতে নিলে লিজা ওর হাত ধরে ফেলল। তোমার হাতে ধরি। কথাগুলো শোনো প্লিজ। কি কথা বলার আছে আপনার আর? লিজা ভয়ার্ত চোখে আশেপাশে দেখল। গলা খাদে নামিয়ে জানতে চাইল, তোমার সাথে কে এসেছে? আমার এক বন্ধুর মা। স্বস্তির শ্বাস নিল লিজা। দীপ্ত আসেনি। কপাল কুঁচকে উঠল আলোর। দীপ্তর নাম সে মুখে নেয়নি। দীপ্তর কাছে সে আছে এটাও বলেনি। তাহলে ভাবি জানল কিভাবে? ওর তো দীপ্তর কথা জানার কথা না। দীপ্তকে আপনি কিভাবে চিনেন? বলছি, আজ তোমাকে সব বলবো। তার আগে তুমি আমার সাথে আসো। লিজা আলোকে একটা খালি কামরায় নিয়ে গেল। আজ আমরা হাসপাতালে কেন এসেছি জানো? নাসিরকে নিয়ে। ওর অবস্থা ভালো না আলো। বাঁচবে কি মরবে ডাক্তাররাও বলতে পারছেন না। আলোর কোন ভাবান্তর হলো না। হবার কথাও না। এই লোকের প্রতি তার কোন টান নেই এখন। নাসিরের এই অবস্থা কে করেছে জানো? দীপ্ত। আলো লিজার একটা কথাও বিশ্বাস করতে পারছে না। লিজা আবার নতুন কোন চাল চালছে। ঝাঝালো গলায় সে বলল, আমি বিশ্বাস করি না। আপনি এইবারও মিথ্যা বলছেন। আমার ভালো আপনার সহ্য হয় না। সব সময় আমার কাছের মানুষগুলোকে আপনি দূরে সরিয়ে দিতে চান। দোহাই আলো, এবার আমার কথা বিশ্বাস করো। আমি একটুও মিথ্যা বলছি না। শুধু নাসির কেন, দীপ্ত আমার সাথেও যা করেছে তা কোন মানুষ অন্য একজন মানুষের সাথে করতে পারে না। লিজা ওর হাত পা দেখালো।
দেখো, জানো এসব কিসের দাগ? দীপ্ত আমাকে একটা রাত অন্ধকার ঘরে ইঁদুরের মাঝে ছেড়ে গিয়েছিল। তোমার সাথে অন্যায় করার ওটা আমার শাস্তি। নাসিরকেও দীপ্তই কিডন্যাপ করেছে। দীপ্ত শুধু আমাদের সাথেই এমন করেনি। তোমার সাথে যা যা হয়েছে সব দীপ্তই প্ল্যান ছিল। কেন মিথ্যে বলছেন? এসব করে আপনি কি পান? মিথ্যা না আলো। দীপ্ত যেমন দেখায় সে তেমন না। ওর আসল রূপ দেখেছি আমি। তোমার সাথে যা করেছি তা অন্যায়, পাপ। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। তাই তো সাহস করে তোমাকে কথাগুলো বলতে পারছি। ওই দীপ্ত মানুষ না, আস্ত একটা অমানুষ। তোমাকে পাওয়ার জন্য ও প্ল্যান করে তোমার নামে ওসব কথা উঠানোর জন্য আমাকে টাকা দিয়েছে। আমি লোভে পড়ে অনেক বড় পাপ করেছি। আজ যদি দীপ্ত জানতে পারে আমি তোমাকে সবকিছু বলে দিয়েছি, তাহলে ও হয়তো আমাকে আর বাঁচতে দিবে না। তবুও মরার আগে একটা ভালো কাজ করতে পেরেছি বলে আমি শান্তি পাব। তোমার আসল অপরাধী আমরা না আলো। আসল অপরাধী তো ওই দীপ্ত। ও তোমার চোখে ভালো থেকে তোমার আড়ালে তোমাকে নিয়েই ষড়যন্ত্র করেছে। দীপ্ত ভালো লোক নয় আলো। আলো কি বলবে, কি করবে সে? কথাগুলো বিশ্বাস করবে? লিজা ভাবি সত্যি বলছে? মিথ্যা বলে তার লাভ কি? তার চোখে ভয়, গলায় আতঙ্ক। এই মুহূর্তে মিথ্যে বলছে না সে। তাহলে দীপ্ত সত্যিই খারাপ লোক। তার এই অবস্থার পেছনে দীপ্ত দায়ী। দীপ্ত তার স্বার্থের জন্য খুনও করতে পারে। বোন, তুমি হয়তো আমাকে কখনো ক্ষমা করতে পারবে না। কিন্তু বিশ্বাস করো, আমি মন থেকে তোমার ভালো চাই। মানুষ তো আর সব সময় একরকম থাকে না। সেদিন অন্ধকার ঘরে একগাদা ইঁদুরের মাঝে থেকে বুঝতে পেরেছি, ভুল লোকের সঙ্গ দিলে শাস্তি তো পেতেই হবে। আমি যদি ওই দিন মরে যেতাম তাহলে তোমার কাছে ক্ষমা চাওয়ার সুযোগও পেতাম না। দীপ্ত আমাকে এই শর্তে ছেড়েছে যে, আমি যেন জীবনে ওর সামনে না আসি। তোমাকে কিছু না জানাই। লিজা কাঁদছে। আলো পাথর হয়ে চেয়ে আছে। কিছু বুঝতে পারছে না সে। অনুশোচনায় জলে পুড়ে মরছিলাম আমি। রাতে ঘুমাতে পারি না। আমার লোভ, হিংসাই আমাকে খেয়েছে। কিভাবে তোমার সাথে এত জঘন্য কাজ করতে পারলাম আমি? আমি তো একজন মেয়ে। তোমার সন্তান যে আমাদেরই বংশের রক্ত। সে তো এখনো দুনিয়াতেই আসেনি। তাকেও ছাড়িনি আমি। হয়তো নিজে কখনো মা হতে পারবো না বলেই তোমার উপর এত হিংসা ছিল। তোমার বাচ্চা হলে সবাই ওকে আদর করত। আমার তো কখনো বাচ্চা হবে না। সবাই তোমাকে মাথায় তুলে রাখবে। আমাকে কথা শোনাবে। লিজা কান্নার কারণে কথা বলতে পারছে না। আলোর চোখ দিয়ে পানি না বেরোলেও ওর চোখ দুটো ভীষণ জ্বালা করছে। মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। কি হচ্ছে এসব তার সাথে? জীবন তার সাথে এতটা নাটকীয়তা কেন করছে? তুমি ওই লোকটার থেকে দূরে চলে যাও। ওর কাছে থাকলে তুমি ভালো থাকবে না। ওই পাগল দীপ্ত তোমার সন্তানেরও ক্ষতি করে দিতে পারে। অনেকক্ষণ কোন কথা বলতে পারল না আলো। শরীরে একটু শক্তিও পাচ্ছে না। যাকেই সে বিশ্বাস করে সেই তার বিশ্বাস ভাঙে। তাকে একজন মানুষ না ভেবে পুতুল ভেবে খেলা করে। একটা কথা জানেন ভাবি, পৃথিবীতে একটা মেয়েই আরেকটা মেয়ের সবচেয়ে বড় শত্রু। জাতিতে আমরা এক হলেও কেউ কারো সুখ দেখতে পারি না। অন্যের ভালো দেখলে নিজের অপূর্ণতার কথা মনে করে হিংসা করি। আপনাকে চোখের সামনে দেখতেও আমার ঘৃণা লাগছে। কিভাবে পারলেন আমার সাথে এমন করতে? নিজের সন্তান ছিল না, আমার বাচ্চাটাকে আদর করে নিজের কাছে রাখলে আমি কি না করতাম? আপনি তো ওর বড়মা হতেন। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। শুভ্র রাহা আমার ফোনে কল করেছে। তুমি নাকি ওর কল তুলছো না? শুভ্র রেডি হতে হতে মায়ের দিকে তাকালো। তুমি রাহাকে এখনো বলনি কেন মা? চট করে তো ওসব কথা বলে ফেলা যায় না। সঠিক সময় বুঝে বলতে হবে। মেয়েটা হয়তো বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখে বসে আছে। শুভ্র চুপ করে রইল। তুমি ওকে বিয়ে না করো, বন্ধুত্ব তো রাখবে নাকি? কল তুলছো না কেন? হাই হ্যালো তো বলতেই পারো। হুম হুম না, তুমি ওর সাথে কথা বলো। হুট করে কথা বলা বন্ধ করে দিলে মেয়েটা সামলে নিতে পারবে না। সরি মা। অপরাধী গলায় সরি বলল শুভ্র। মিসেস আমিনা ভ্রু উঁচিয়ে জানতে চাইলেন, সরি কেন? আমি নিজের মনকে বুঝতে পারি না মা। এতদূর এগিয়ে এসে এখন পিছিয়ে যাচ্ছি। আমার আগেই না করা উচিত ছিল। তাহলে দুই পরিবারের সম্পর্কও ঠিক থাকত। রাহাকে কষ্টও পেতে হতো না। মন সায় না দিলে তুমি কি করবে? এটা ভালো করেছো যে বিয়ে হওয়ার আগেই মনের কথা বুঝতে পেরেছ। বাপের মতো বিয়ের 14 বছর পর বুঝনি। বাবাকে তুমি কখনো ক্ষমা করতে পারবে না, তাই না? তুমি চাও আমি ক্ষমা করে দিই? না। উদ্ধৃতি চিহ্ন।
তাহলে? উদ্ধৃতি চিহ্ন। উনাকে আমিও ঘৃণা করি। তোমাকে কষ্ট দিয়ে চলে গেছেন উনি। নিজের একমাত্র ছেলের কথাও ভাবেননি। থাক, ওসব কথা বাদ দাও। তুমি আমার সাথে ছিলে, আর কিছু চাই না আমি। তোমাকে যে আমি একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পেরেছি, এতেই আমার সার্থকতা। বাবার মতো হওনি তুমি। আশা করি ভবিষ্যতে যাকে বিয়ে করবে তাকে ভালোবাসবে ও সম্মান দিবে। এখন হাসপাতালে যাও। নিজের ডিউটি মিস দিও না। তুমিও কি কোথাও বেরুচ্ছ? হ্যাঁ, ঢাকা যাব একটু, কাজ আছে। একা যাবে? না, ড্রাইভারকে সাথে নিয়ে যাচ্ছি। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। আলো হাসপাতাল থেকে দীপ্তর মা চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে পড়েছে, কোথায় যাবে জানে না সে। তবে এই শহরে এই মানুষগুলোর মাঝে আর থাকবে না। দীপ্তকে সে নিজের বন্ধু ভেবেছিল, বিশ্বাস করেছিল। সেই দীপ্তও তাকে এভাবে ঠকাল। সবকিছু দীপ্তই করেছে। নিজেই ক্ষত দিয়ে নিজেই মলম লাগিয়েছে। জীবনে আর কাউকে বিশ্বাস করতে পারবে সে? কখনো আর কোন মানুষের উপর ভরসা করতে পারবে? সবাইকেই তো এখন দুমুখো সাপ মনে হতে থাকবে। আল্লাহ, আমাকে এমন পরীক্ষায় কেন ফেলো তুমি? আমি কি অন্যায় করেছি? এই এত বড় পৃথিবীতে আমার যাওয়ার কোন জায়গা নেই? যাকেই আমি বিশ্বাস করি, সেই আমাকে ধোঁকা দেয়। ঠকতে ঠকতে জীবনের প্রতি ক্লান্ত হয়ে পড়েছি আমি। আর সহ্য করতে পারছি না। এই জীবন নিয়ে আমি হাঁপিয়ে উঠেছি। এই মেয়ে, এই, তুমি ঠিক আছো তো? এই মেয়ে, মিসেস আমিনার কোলে আলোর মাথা। রাস্তায় জ্ঞান হারিয়ে পড়েছিল সে। মিসেস আমিনা তাকে ওই অবস্থায় পেয়ে গাড়িতে তুলে আনেন। অনেকক্ষণ ধরে আলোর জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন তিনি। নাম ঠিকানা না জানলে কিভাবে পৌঁছে দেব ওকে? এই মেয়ে, তাকাও, চোখ খুলো। তোমার বাসা কোথায়? ড্রাইভার পেছনে ফিরে বলল। ম্যাডাম, এখন কি করবেন? চিন্তায় পড়ে গেলেন তিনি। কি করব? কি করা যায় বলো তো? মেয়েটা প্রেগন্যান্ট। ওভাবে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়েছিল। একটা মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখেছে। মেয়েটাকে কিভাবে ফেলে রেখে চলে যাই? উনার তো গানও ফিরছে না। নাম ঠিকানা না জানলে তো মুশকিল হয়ে যাবে। সেটাই তো। কিভাবে ওর জ্ঞান ফেরানো যায় বলো তো? মিসেস আমিনা আলোর মুখের দিকে দেখলেন। মুখটা অমন শুকনো লাগছে কেন? পেট দেখে তো মনে হচ্ছে 8-9 মাস চলছে। এই অবস্থায় একা বাইরে বেরুলো। সাথে কেউ আসেনি। ওর পরিবারের কারো কি কাণ্ডজ্ঞান নেই? মেয়েটাকে এই অবস্থায় একা ছাড়ল কিভাবে? আজ যদি কোন অঘটন ঘটে যেত তাহলে? মেয়েটার, বাচ্চাটারও তো কিছু হয়ে যেতে পারত। মিসেস আমিনা আলোর মুখে স্নেহভরে হাত বুলিয়ে দিলেন। মুখে চলে আসা এলোমেলো চুলগুলো ভাঁজ করে কানের পেছনে গুজে দিল। এই শোনো, আমার কথা শুনতে পাচ্ছ তুমি? আলোর জ্ঞান ফিরছে না। মিসেস আমিনা বাধ্য হয়ে ড্রাইভারকে বললেন। কিছু করার নেই। এই অবস্থায় ওকে ফেলে যেতে পারবো না। শুভ্রকে কল করছি আমি। তুমি হাসপাতালে নিয়ে যাও। জ্ঞান না ফেরা পর্যন্ত ওকে ওর বাড়িতে পৌঁছে দিতে পারবো না। মিসেস আমিনা ছেলেকে কল করলেন। মেয়েটাকে তার হদিস না পেলে কিভাবে এই সমস্যার সমাধান করবেন? হ্যাঁ মা, বলো। তুমি এখন কোথায়? হাসপাতালে। আচ্ছা, ওখানেই থাকো তুমি। কোথাও যেও না। আমি কিছুক্ষণের মধ্যে আসছি। শুভ্র মাকে নিয়ে চিন্তিত হলো। মা আজ ঢাকা গিয়েছিল। মা, রত হাই প্রেশার। তুমি ঠিক আছো মা? তোমার কিছু হয়নি তো? না, আমি ঠিক আছি। তুমি টেনশন নিও না। কি হয়েছে বলবে? আসছি। এসেই বলি। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। ওকে মা, কি হয়েছে ওনার? উদ্ধৃতি চিহ্ন। রাস্তায় জ্ঞান হারিয়েছে। কেউ ধরছিল না। আমি গাড়িতে তুলে আনলাম। মেয়েটার জ্ঞান ফিরছে না। নাম ঠিকানা কিছুই জানা নেই। তাই নিজের সাথেই নিয়ে এলাম। শুভ্র আলোকে পরীক্ষা করল। মায়ের দিকে ফিরে বলল। পালস রেট অনেক লো। প্রেগন্যান্সি অবস্থায় যথেষ্ট মানসিক চাপ নিচ্ছে। প্রেশার একেবারেই কম। স্যালাইন দিতে হবে, শরীর দুর্বল। দেখে তো মনে হচ্ছে ডেলিভারি ডেট নিকটেই। এই অবস্থায় মেয়েটা একা একা বাড়ি থেকে বের হলো কোন আক্কেলে? বাচ্চাটা ঠিক আছে তো? ঠিক তখনই আলো নড়ে উঠল। পিটপিট করে চোখ খুলছে সে। মিসেস আমিনা খুশি হয়ে ওর মুখের উপর ঝুঁকে পড়লেন। এই মেয়ে, শুনছো? এখন কেমন লাগছে তোমার? তুমি কেমন মেয়ে বলো তো? এতটা কেয়ারলেস কেন তোমরা?
মিসেস আমিনা আলোকে এমন ভাবে ধমকাচ্ছেন যেন আলো তার পূর্ব পরিচিত। আলোকে অনেকদিন জানেন, তাই তার খামখেয়ালির জন্য শাসন করছেন। শুভ্র চাপা গলায় ডাকল, মা, উনার বক্তব্য তো আগে শুনে নাও। আলো চোখ মেলে নিজেকে সম্পূর্ণ অচেনা পরিবেশে পেল। এ কোথায় এসেছে সে? এই মানুষগুলোকে। তোমার নাম কি? ক্ষীণ গলায় আলো জবাব দিল। আলো, আমি এখন কোথায়? কোথায় তুমি? হাসপাতালে। তোমার ভাগ্য ভালো আমি তোমাকে পেয়েছিলাম। নইলে এতক্ষণ ওভাবেই পড়ে থাকতে। এখন বলো তো আমার বাসা কোথায়? বিড়বিড় করল আলো। আমার বাড়ি। উঠে বসতে চাইছে সে, কিন্তু জোর পাচ্ছে না। আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। কার বাড়ির মেয়ে? তোমার বাবা, মা, স্বামী হয়তো তোমাকে খুঁজছে। তোমাকে না পেয়ে টেনশনে ওদের অবস্থা কেমন হয়েছে ভাবো তো একবার। তোমার কাছে ফোন থাকলে বাসায় জানিয়ে দাও তুমি ঠিক আছো। নইলে শুধু শুধু খোঁজাখুঁজি করবে। মা কে নিয়ে পারে না শুভ্র। মা সবাইকে নিয়ে এমনভাবে ভাবেন যেন পৃথিবীর সবাই উনার কত আপন। মেয়েটাকে চিনে না, কিছুক্ষণের পরিচয় ওর এমন কেয়ার করছে যেন নিজের মেয়ে। মা আমি আসছি। স্যালাইন শেষ হওয়ার আগে উনাকে উঠতে দিও না। উনাকে কেউ নিতে এলে আমাকে জানিও। হুম, তুমি তোমার কাজে যাও। আমি ওর পাশে আছি। আলো বুঝতে পারছে তাকে এই মহিলা সাহায্য করেছে। মিসেস আমিনা আলোর মাথায় হাত বুলিয়ে নরম গলায় বললেন, তোমার বাড়িতে কে কে আছে মা? কোথায় তোমার বাড়ি? উদ্ধৃতি চিহ্ন আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। আলোকে কোথাও না পেয়ে দীপ্তর মা দিশেহারা হয়ে দীপ্তকে কল করে। আলো কি একা একাই বাড়ি চলে গেল নাকি? মেয়েটাকে তো চোখেই রেখেছিল। তবুও হঠাৎ কোথায় চলে গেল? দীপ্ত মা চিন্তিত গলা পেয়েই কিছু আন্দাজ করে নিয়েছে হয়তো। সে সময় ব্যয় না করে কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের চলে এলো। আলোকে কোথাও পাওয়া যাচ্ছে না। হাসপাতালে আশেপাশে অনেক খুঁজল সে। কোথায় গেল আলো? বাধ্য হয়ে শেষে হাসপাতালের সিসিটিভি ফুটেজ চেক করতে হলো। হয়তো লিজার ভাগ্য এবার তাকে বাঁচিয়ে নিয়েছে, তাই দীপ্ত সিসিটিভি ফুটেজ আলোর সঙ্গে ওকে দেখেনি। তবে আলো গেট দিয়ে বাইরে রাস্তায় বেরিয়েছে এটা স্পষ্ট। হঠাৎ আলো আমাকে কিছু না জানিয়ে কোথায় গেল? সবকিছু তো ঠিকই চলছিল। আলো আমার উপর চোখ বুজে বিশ্বাস করতে শুরু করেছে দিয়েছিল। আহ! নিজের চুল টানল সে। হঠাৎ মনে হলো, আলো ওর মা কাছে যায়নি তো? হ্যাঁ, অনেকদিন ধরে মা কে দেখে না বলেই হয়তো মা কে দেখতে গেছে। এছাড়া আর কোথায় যাবে সে? ওর তো যাওয়ার কোন জায়গা নেই। মা জন্য মন খারাপ করছিল। তাই আমাকে না বলেই চলে গেছে। হ্যাঁ। দীপ্ত কথাগুলো বলে নিজেকে সান্ত্বনা দিল। তাড়াহুড়ো করে গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট দিল। আলোকে না পেয়ে তার নিজেকে পাগল পাগল লাগছে। আলো হঠাৎ এভাবে কেন কোথায় চলে যাবে? কাল রাতেও তো দীপ্তর সাথে কথা হয়েছে ওর হাজবেন্ডের থেকে ডিভোর্স নিবে সে। বেবি জন্ম না নেওয়া পর্যন্ত দীপ্তর কাছেই থাকবে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। শুভ্র বাড়ি ফেরার সময় মা কথা তার মনে রইল না। অনেকটা সময় চলে গেছে। মা এখনো হাসপাতালে থাকবে না। কখন হয়তো চলে গেছে। এটা ভেবে সে সোজা বাড়ি চলে এলো। রুমে গিয়ে ওয়াশরুমে ঢোকল। আজ যা গরম গেছে। ঠান্ডা পানির স্পর্শের জন্য মনটা আকুপাকু করছে। গোসল সেরে সে বাইরে বেরিয়ে এলো। মা ঘরে যাবার সময় বারান্দা থেকে দেখতে পেল মা ওই মেয়েটাকে নিয়ে মাত্র ভেতরে ঢুকেছে। কপালে ভাঁজ পড়ল তার। ওই মেয়েটাকে মা হাসপাতাল থেকে নিজের বাড়িতে নিয়ে এসেছে কেন? ওর পরিবার এখনো ওকে নিতে আসেনি? এতটা সময় ধরে মেয়েটা এখানে আছে, তার নিখোঁজ হওয়ার সংবাদ এখনো মেয়েটার পরিবার পায়নি নাকি? পেলে তো অবশ্যই এতক্ষণে নিতে আসার কথা ছিল। শুভ্র নিচে নেমে এলো। মেয়েটার সামনে এখনই মা কে কিছু জিজ্ঞেস করল না। মিসেস আমিনাই শুভ্রকে দেখে বললেন, ওকে বাড়ি নিয়ে এলাম। হাসপাতালে রেখে আসতে পারলাম না। হুম। মা তাকে যেন কৈফিয়ত দিচ্ছে। মা এরকম আচরণ আজ প্রথম দেখল সে। মনে মনে হাসিও পেল। যেন সে এই বাড়ির কর্তা। তাকে না জানিয়ে মা একটা বিরাট কাজ করে ফেলেছে। এখন বকা খাওয়ার ভয় আগেভাগেই বলে দিচ্ছে। মা তুমি এসো, ঘরে গিয়ে একটু রেস্ট নাও। চলো তোমার ঘর দেখিয়ে দিচ্ছি। আলো বাধ্য মেয়ের মতো আমিনার কথায় মাথা কাত করল।
তাকে দেখে মনে হচ্ছে সে এখন কোন ঘোরের মধ্যে আছে। জীবন নিয়ে সব চিন্তা ঝেড়ে ফেলেছে সে। জীবন স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। জীবন এখন তাকে যেখানে নিয়ে থামাতে পারে। মনের সবটুকু জোর হারিয়ে ফেলেছে। ঠকতে ঠকতে নিজের প্রতিই এখন বিরক্ত আলো। বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলেছে আলো। প্রথমে তার স্বামী তাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিয়েছে। তার নিজের মাও তাকে বিশ্বাস করেনি। ফিরিয়ে দিয়েছে তাকে। ফেরেশতার মতো এসে দীপ্ত তার পাশে দাঁড়িয়েছিল। আলো তাকে বিশ্বাস করেছিল। ভরসা করতে শুরু করেছিল। যখন জানতে পারল সে যাকে ফেরেশতা ভাবছে সেই শয়তান হয়ে তাকে নিয়ে ওইরকম খেলা খেলেছে। তার জীবনে যা যা ঘটেছে সবকিছুর জন্য ওই লোকটা দায়ী, তখন ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে গেছে আলো। বিশ্বাসের ভিত নড়ে গেলে বেঁচে থাকা সত্যিই দুরূহ হয়ে পড়ে। তার ক্ষেত্রে তো সেই ভিত ভেঙে পড়েছে। রাহা শুভ্রদের বাড়িতে এসে ওকে ডাকতে লাগলো। আজ তাকে অনেকটা উত্তেজিত লাগছে। শুভ্র, শুভ্র, বেরিয়ে এসো, তোমার সাথে আমার কথা আছে। রাহার গলা শুনে মিসেস আমিনা ঘর থেকে বেরিয়ে এলেন। রাহার চিৎকার করার মানে সে বুঝতে পারছে। শুভ্র নিশ্চয় রাহার বাবা মা কে বলে দিয়েছে। আর তার জন্যই রাহা আজ এসেছে। রাহা আমিনাকে দেখে বলল, আন্টি শুভ্র কোথায়? ওকে ডাকো না প্লিজ। শুভ্র কি মাথা খারাপ হয়ে গেছে? ও আমার বাবা মা কে উল্টাপাল্টা কিসব বলেছে। আমি বাবার কথা বিশ্বাস করতে পারিনি। তুমি শুভ্রকে ডাকো, ওর সাথে সরাসরি কথা বলবো আমি। রাহা মা তুমি শান্ত হও। না আন্টি আমি শান্ত হতে পারবো না। শুভ্র আমার বাবা মা কে কি বলেছে তা জানলে তুমিও আমাকে শান্ত হতে বলতে পারতে না। তোমার ছেলে কেন এরকম করছে? আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। শুভ্র আমাকে বিয়ের শপিংও করে দিয়েছে। এখন ও বলছে আমাকে ও বিয়ে করতে পারবে না। এতক্ষণে শুভ্র ঘর থেকে বেরিয়ে এসেছে। হাসপাতালে যাওয়ার জন্য রেডি হচ্ছিল সে। রাহার চেঁচামেচি শুনতে পেয়ে বেরিয়ে আসে। রাহা শুভ্রকে দেখেই তেতে ওঠে। শুভ্র তুমি আমার বাবাকে ওসব কেন বলেছ? বেশ শান্তভাবে শুভ্র জবাব দেয়। যা সত্যি তাই বলেছি রাহা। সত্যি মানে, এসব তোমার কাছে ফান মনে হচ্ছে? মজা করছো তুমি আমার সাথে? না, বেশি দেরি হয়ে যাবার আগে সবটা শেষ করে দেওয়া ভালো। সম্পর্ক অনেক দূর গড়িয়ে গেলে তা শেষ করা সহজ হবে না। তাই সম্পর্ক তৈরি হবার আগেই আমি আমার মনের কথা জানিয়ে দিয়েছি। রাহা অবিশ্বাস্য চোখে শুভ্রকে দেখে আমিনার দিকে চেয়ে বিস্মিত গলায় বলে, শুনলে আন্টি তোমার ছেলে কি বলছে? সম্পর্ক শুরু হবার আগেই শেষ করে দিতে চায় ও। সম্পর্ক তৈরি হতেই দিবে না। তাহলে আমাকে কেন অত বড় স্বপ্ন দেখালে? কেন আমার ইমোশন নিয়ে খেলা করলে? আমার মন ভেঙে খুব ভালো লাগছে তোমার? রাহা তুমি রেগে আছো, তাই আমার কথা বুঝতে পারছো না। একক উদ্ধৃতি চিহ্ন। আমি সব বুঝতে পারছি, তুমি বরং বুঝতে পারছো না। তুমি কি সব গাঁজাখুরি কথা বলছো? বিয়ের সব আয়োজন শেষ করে, এমনকি বিয়ের শাড়ি লেহেঙ্গা পর্যন্ত কিনে দিয়ে এখন বলছো বিয়ে করতে পারবো না। তোমার কথাতেই সব হবে নাকি? আলো নিজের ঘরে ছিল। অত মানুষের গলা পেয়ে সেও বেরিয়ে এলো। দরজার সামনে দাঁড়িয়ে রাহার সব কথা শুনল সে। শুনে ঘৃণার চোখে শুভ্রকে দেখল। পৃথিবীর সব ছেলেরাই কি মেয়েদের নিজের হাতের পুতুল ভাবে? মেয়েটাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছে এখন মন পাল্টে নিয়েছে। সব একরকম। নাসির, দীপ্ত এই ছেলে ওরা কেউ আলাদা না। আলো ঘরে চলে এলো। মাথা টিপটিপ করছে। মিসেস আমিনা এবার কথা বললেন। রাহা মাথা গরম করে চেঁচামেচি করলে তো কোন সমস্যার সমাধান হবে না। শুভ্র যদি তার এই সিদ্ধান্ত এখন না জানিয়ে বিয়ের পর জানাতো তখন তুমি ডিভোর্সি হতে। কিন্তু এখন সেটা হবে না। তুমি কষ্ট পেলেও একসময় সব ভুলে গিয়ে নতুন কাউকে নিয়ে জীবন শুরু করতে পারবে। আন্টি তুমিও শুভ্র পক্ষে কথা বলছো। তোমার ছেলে ঠিক কাজ করেছে বলে মনে করছো? না, শুভ্র যা করেছে তা কখনো ঠিক হতে পারে না। শুভ্র অন্যায় করেছে। এর জন্য ওকে আমি কখনো ক্ষমা করব না। কিন্তু মা শুভ্র যদি তোমাকে ভালোই না বাসে তাহলে কি ওকে বিয়ে করে তুমি সুখী হবে? আমি তো ওকে ভালোবাসি আন্টি। বলতে বলতেই রাহা কেঁদে ফেলল। শুভ্র নিজের উপরই বিরক্ত হল। বেশ অস্বস্তি লাগছে তার। রাহা তার জন্য কষ্ট পাচ্ছে। সে কেন বিয়ে ঠিক হবার আগেই বুঝতে পারেনি। ওর ভুলে অন্য কেউ কেন কষ্ট পাবে? রাহা তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। এর বেশি তোমাকে নিয়ে আমি কিছু ভাবতে পারি না। বিয়ে করলে আমরা কেউই সুখী হব না। তুমি খুব ভালো মেয়ে। তোমার ফিউচার নষ্ট করতে চাই না আমি। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর
আলো এই বাড়ির ছেলেটার উপর মানে শুভ্র উপর রেগে আছে। ছেলেটা নাকি ডাক্তার, তাহলে তার চরিত্র এমন কেন? ডাক্তাররা তো মানুষের কষ্ট দূর করে থাকে। এই ছেলে মেয়েটাকে কতটা কষ্ট দিল। মিসেস আমিনা আলোর কাছে এলে আলো তাকে এখানে থাকবে না জানায়। এটা শুনে আমিনা বলেন, এই অবস্থায় তুমি কোথায় যাবে মা? যেখানেই যাই, এখানে আর থাকবো না আমি। আপনারা আমাকে চেনেন না, আমি আপনাদের কেউ হই না। তাহলে কেন আমাকে জায়গা দেবেন? মানুষ হিসেবে, একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে সাহায্য করা আমার কর্তব্য। আমি তোমাকে এই অবস্থায় ছাড়তে পারি না। তোমার স্বামীর কাছে ফিরে যাবার প্রশ্নই আসে না। আর ওই ছেলে দীপ্ত, ও তো একটা অমানুষ। ওর কাছেও যাবে না তুমি? আপনার কাছে কেন থাকবো? আপনার ছেলেও তো ওদের থেকে কম না। মুখ ফসকে কথাটা বলে ফেলেছে আলো। বলেও সে অনুতপ্ত না। ঠিক কথাই তো বলেছে। কে শুভ্র? আমার ছেলে শুভ্র কথা বলছো তুমি? মিসেস আমিনা হাসতে লাগলেন। উনাকে হাসতে দেখে আলো ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। তুমি আমার শুভ্রকে ভুল বুঝছো মা। শুভ্র বাকি সবার মতো না। ও একটু অন্যরকম। ওই মেয়েটাকে বিয়ে করবে বলেও করল না কেন? ওই মেয়ের সব কথা আমি শুনেছি। ওর কোন দোষী ছিল না। আপনার ছেলের ওর সাথে অন্যায় করেছে। এখানে শুভ্ররও কোন দোষ ছিল না। রাহাকে শুভ্র জন্য আমি পছন্দ করেছিলাম। শুভ্র আমার কথাতেই রাজি হয়ে গিয়েছিল। আমি একবারও ওর মনের কথা জিজ্ঞেস করিনি। শুভ্র কোন মেয়েকে ভালোবাসে না তা আমি জানতাম। কিন্তু ওর কেমন মেয়ে পছন্দ সেটা জেনে নিইনি। তবুও শুভ্র তো ওর বাবার থেকে ভালো। বিয়ের আগেই রাহার মন ভেঙেছে। ওর বাবা তো আমাদের বিয়ের 16 বছর পর বুঝতে পেরেছে ও আসলে আমাকে ভালোবাসে না। শুভ্র যখন 14 বছর বয়স তখন ওর বাবা আমাদের ছেড়ে চলে যায়। সে থেকেই শুভ্র সম্পর্ক বানাতে ভয় পায়। আমি তো ওর মা, ওকে আমি বুঝি। বাকিরা হয়তো তোমার মতো শুভ্রকে বুঝতে ভুল করে। আলো এবার নিজের কাজেই লজ্জা পেল। না জেনে কারো সম্পর্কে ধারণা করে নেওয়া ঠিক হয়নি। হয়তো সে রাজি হয়েছিল, কিন্তু বিয়ের পর যদি ছেড়ে দিত তাহলে মেয়েটা ডিভোর্সি হতো। আমি দুঃখিত, না জেনেই উনাকে আমি খারাপ ভেবে নিয়েছি। তোমারও কোন দোষ নেই। আমি বুঝতে পারছি, জীবনে তুমি এত কিছু দেখেছ যে এখন আর কাউকে সহজে বিশ্বাস করতে পারো না। সবার মাঝেই ওই মানুষ দুটাকে খোঁজো। তোমার জীবনটাও সহজ নয়। আলোর দিন এই বাড়িতেই কাটতে লাগলো। শুভ্র নামের ছেলেটার সাথে তার একবার বা দুবার দেখা হয়েছে। এর বেশি একটা কথাও হয়নি। ও সকালে বেরোয় রাতে ফিরে। মাঝে মাঝে ছুটির দিনে দুপুরে খাবার টেবিলে দেখা হয়। তাদের বাড়িতে যে বাড়তি একটা মানুষ এসে থাকছে তাতে যেন ছেলেটার কোন মাথা ব্যথাই নেই। এটাই ভালো, ছেলেটা তাকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে না। ওর অতীত সম্পর্কে জানার চেষ্টা করছে না। আলো নিজের মতো করে থাকতে পারছে। মিসেস আমিনার মতো ভালো মানুষ তার জীবনে সে আর একটা দেখেনি। রাস্তা থেকে তুলে তাকে হাসপাতালে নিয়েছে। হাসপাতাল থেকে বাড়িতে এনে তুলেছে। তার দুঃখের কথা শুনে তাকে জোর করে নিজের বাড়িতে রেখে দিয়েছে। আলোরও যাবার কোন জায়গা ছিল না। অগত্যা তাকে থাকতে হচ্ছে। একদিন শুক্রবার বিকেলে আলো ছাদে গিয়েছিল। এদের ছাদটা বেশ বড়, পরিষ্কারও, টবে কয়েক ধরনের ফুলের চারা। আলো এখানে থাকার পর থেকে ওদের যত্ন নিচ্ছে। রোজ বেলা নিয়ম করে গাছে পানি দিচ্ছে। এতে গাছগুলো আরও তাজা হয়ে উঠেছে। আজ ছাদে এসে আগে থেকেই ছাদে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখল। তার পায়ের শব্দ পেয়েই শুভ্র পেছনে ফিরে তাকায়। জনের চোখাচোখি হয়ে যায়। আলো চলে যেতে পা বাড়াতে নিলে শুভ্র ডাকল, যাবেন না, আপনি থাকুন, আমি এখন চলে যাব। শুভ্র বুঝতে পেরেছে আলো তাকে দেখেই ছাদে থাকতে চাইছে না। শুভ্র একবার আর চোখে আলোকে দেখল। আলোর বড় পেটটা প্রথমে ওর দৃষ্টি আকর্ষণ করল। ডেলিভারির আর বেশি দেরি নেই বোঝা যাচ্ছে। সেদিনের ঘটনার পর মা মেয়েটাকে নিয়ে এসেছে। তারপর থেকে শুভ্র ওকে এখানেই দেখছে। মা মেয়েটাকে বাড়িতে রেখে দিয়েছে কেন? আর ওর পরিবারের কেউ ওকে নিতে আসছে না? ওর খোঁজও নিচ্ছে না? বাবা মা কেউ না আসুক, ওর স্বামীর তো অন্তত বউয়ের খোঁজ নেওয়া উচিত ছিল। আলো ইতস্তত ভাবে দাঁড়িয়ে আছে। চলে যেতেও পারছে না। ছেলেটাও যাচ্ছে না। কি ভাবছে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আপনি এখন কেমন আছেন? আলো ঝট করে একবার শুভ্র দিকে চাইল। হ্যাঁ, জি ভালো, বেবি, ভালো। শুভ্র কি বলছে তা নিজেও বুঝতে পারছে না। এতটা নার্ভাস হয়ে পড়ছে কেন? কোন মেয়ের সাথে কথা বলতে গেলেই ওর গলা কাঁপে। গলায় জোর পায় না। আরও কিছু বাজে বকে ফেলার আগেই সে আলোর সামনে থেকে চলে এলো। আলো শ্বাস ফেলে হাসল। শুভ্র মা সত্যিই বলেছিলেন, ও সবার থেকে একটু আলাদা। নইলে তার সাথে কথা বলার সময় কপালে ঘাম হতো না। কিরকম ছুটে পালিয়ে যাওয়ার মতো চলে গেল। ছেলেরা এরকম হয়। দীপ্তর সাথে এই ছেলের কোন মিল নেই।
শুভ্র আকাশ হলে দীপ্ত মাটি। জনই ছেলে অথচ জনের মাঝে কত পার্থক্য। আলো মনে মনে আবারও বলল, একজন ছেলেকে দিয়ে পুরো পুরুষ জাতিটাকে বিচার করতে পারি না আমি। নাসির একরকম, দীপ্ত আরেক রকম, আর শুভ্র ওদের সবার থেকে ভিন্ন। জনের থেকেই আলাদা। আলো শুধু অপেক্ষায় আছে কবে তার বাচ্চাটা দুনিয়ায় আসবে। তাকে নিয়ে ভেবেই তো এখন আলোর দিন কাটে। বাবুটা দুনিয়ায় চলে এলে আলো ওকে নিয়ে অন্য কোথাও চলে যাবে। এই মানুষগুলোর উপর আর বোঝা হয়ে থাকবে না। নিজের পরিচয় তার সন্তানকে আলো বড় করে তুলবে। সাথে এমন কিছু করবে যাতে তার পায়ের নিচের মাটিও শক্ত হয়। নিজের পায়ে দাঁড়াবে সে, আর কারো উপর নির্ভর হয়ে থাকবে না। জীবনটা তার, এবার থেকে নিজের মতো করে বাঁচবে সে। মাথা তুলে, এই পৃথিবীতে নাসির, দীপ্ত ওদের মতো অনেক মানুষ আছে। আলো এই মানুষরূপী অমানুষগুলোর থেকে দূরে থেকে তার সন্তানকে মানুষের মতো মানুষ করবে। আলো সস্নেহে তার পেটের উপর হাত বোলাতে বোলাতে আলতো স্বরে বলছে, কবে আসবি রে বাবা তুই? মা, কে অত অপেক্ষা করাচ্ছিস যে? তাড়াতাড়ি আয় না মানিক, তোকে কোলে নিয়ে, তোকে দেখে আমার বুক জোড়াই। বাইরে থেকে শুভ্র গলা শোনা যাচ্ছে। সে তার মা কে ডাকছে। আলো কান খাড়া করে শুনল। মুচকি হাসল। আর কয়দিন পর সেও মা হবে। তাকেও একটা ফুটফুটে ছেলে বা মেয়ে মা বলে ডাকবে। মা, আহা, ভাবতেই সুখ সুখ লাগে। মা, মা আমি যাচ্ছি। মিসেস আমিনার ছেলের ডাকে ঘর থেকে বেরিয়ে এলেন। শুভ্র, আজ তুমি কখন ফিরবে? একটু রাত হবে, একটা ফ্রেন্ডের বাসায় দাওয়াত আছে। না গেলে রাগ করবে। মিসেস আমিনা চিন্তায় পড়ে গেলেন। শুভ্ররও আজ ফিরতে দেরি হবে। তিনি নিজেও বাড়ি থাকবেন না। তাহলে আলো একা থাকবে? ওর যে সময় যাচ্ছে, যে কোনো সময় একটা কিছু হয়ে যেতে পারে। ওর যদি পেইন উঠে আর বাড়িতে কেউ না থাকে, তখন? মা, কে কিছু ভাবতে দেখে শুভ্র বলল, কোন প্রবলেম মা? হ্যাঁ, সমস্যা তো একটা আছে। আমিও আজ বাসায় থাকবো না। তোমারও ফিরতে রাত হলে আলো একা বাসায় থাকবে? ওকে এই সময় একা ছেড়ে যাওয়া ঠিক হবে? ঠিক আছে, তুমি এই নিয়ে টেনশন করো না। আমি তাড়াতাড়ি ফিরে আসব। বাঁচালে আমাকে। মেয়েটার জন্য বড্ড চিন্তা হয়। এই কদিনে কেমন আপন হয়ে গেছে। শুভ্র কিছু বলল না। আলো মেয়েটা এই বাড়িতে আসার পর থেকে তার সাথে হাতে গুনে 2-1 দিন কথা হয়েছে। সে মেয়েটার ব্যাপারে কিছুই জানে না। তাই ওকে নিয়ে কোন মন্তব্য করতে পারল না। দুপুরের পর থেকেই আলোর পেটে হালকা ব্যথা হচ্ছিল। এমন ব্যথা কয়েকদিন ধরেই হচ্ছে। প্রথমে সে ভেবেছিল ঠিক হয়ে যাবে। কিন্তু আজকের ব্যথা কমছে না, বরং বাড়ছে। আলো দেয়াল ধরে ধরে দরজার কাছে এসে দাঁড়ালো। বাইরে উকি দিয়ে দেখল, বাড়িতে আজ কেউ নেই। সে একা। এখন কাকে ডাকবে সে? আগেভাগেই ডাকাটা কি ঠিক হবে? হয়তো দেখা গেল একটু পরেই ব্যথা কমে যাবে। শুধু শুধু সবাইকে দৌড়ানোর মানে হয় না। এমনিতেই মানুষগুলো তার জন্য কত করছে। আলো বিছানায় গিয়ে দাঁতে দাঁত চেপে শুয়ে রইল। কিরমির করে ব্যথা খাওয়ার চেষ্টা করছে। শুভ্র রাতে ফ্রেন্ডের বাড়িতে ডিনার করতে গেলেও পুরোটা সময় তার মন আলোর চিন্তায় পড়ে রইল। মেয়েটা একা বাসায় আছে, এই চিন্তায় শুভ্র ঠিকভাবে খেতে পারল না। তরকারির বাটি উল্টে গায়ে ফেলে দিল। আসার সময়ও ভালো করে ওদের সাথে কথা বলে আসতে পারল না। বিদায় না নিয়েই ছুটে এসেছে সে। মা ওকে মেয়েটার দায়িত্ব দিয়ে গেছে। এর হেলাফেলা হলে মা কখনো তাকে ক্ষমা করবে না। আর যদি তার জন্য মেয়েটার বা বাচ্চার কোন ক্ষতি হয় তাহলে সে নিজেই কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। বাড়িতে ঢুকেই শুভ্র আলোর ঘরের দিকে পা বাড়াল। আলোর ঘরের সামনে যেতেই ভেতর থেকে আলোর কাতর গলা শুনতে পেল। কিছু বলছে মেয়েটা, কিন্তু সেটা অস্পষ্ট। আলো এই ব্যথা আর সহ্য করতে পারছে না। সে একনাগাড়ে আল্লাহকে ডেকে যাচ্ছে। এত কষ্টের থেকে প্রাণটা বেরিয়ে গেলেও হয়তো শান্তি পেত। মা, মা, আল্লাহ। শুভ্র আলোর গলা পেয়ে দৌড়ে আসে। দরজার সামনে থেকে আলোকে থেকেই সে বুঝে যায়, আজই আলোর ডেলিভারির টাইম। ছুটে আলোর কাছে চলে আসে সে নিজে একজন ডাক্তার হলেও এই মুহূর্তে আলোকে কষ্ট পেতে দেখে কিছু সময়ের জন্য কি করবে ঠিক করতে পারছিল না। আলোর হাত ধরল সে। শুনছেন, আলো, খুব বেশি কষ্ট হচ্ছে আপনার? আলো শুভ্র হাত খামচে ধরল। প্রসব বেদনায় সবকিছু ভুলে গেছে সে। এই মুহূর্তে শুভ্রকে কাছে পেয়ে ওকেই সবথেকে আপন মনে হচ্ছে। আমি আপনাকে হসপিটালে নিয়ে যাব, আর একটু ধৈর্য ধরুন। কোন ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। আমি আছি, কোন ভয় নেই। আলো অসহনীয় ব্যথায় চিৎকার করছে। ব্যথা সহ্য করতে ঠোঁট কামড়ে কেটে ফেলছে। শুভ্র কিছু না ভেবে আলোকে পাজাকোলা করে তুলে নিল। পাশের সিটে আলোকে বসিয়ে নিজেই ড্রাইভ করে হসপিটালে চলে এলো। এখানে আনার একটু পরেই ওরা শুভ্রকে জানালো, নর্মাল ডেলিভারি সম্ভব না।
বাচ্চার কন্ডিশন খারাপ, দেরি হলে মায়ের জীবনও সংশয় দেখা দিতে পারে। যা করার তাড়াতাড়ি করতে হবে। শুভ্র কিছু ভেবে পেল না। তার জন্যই কি আলোর আজ এই অবস্থা? সে বাড়ি থাকলে আলোকে আরও আগে হাসপাতালে নিয়ে আসতে পারত। মেয়েটা একা বাড়িতে কষ্ট সহ্য করেছে। তার দায়িত্বহীনতার কারণে যদি বাচ্চাটার কিছু হয় তাহলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না শুভ্র। সে নিজেও তো একজন ডাক্তার। রোগীর জীবন বাঁচানো তার প্রথম দায়িত্ব। আজ বাসায় থেকে গেলেই পারত। আলোকে একা ছাড়া ঠিক হয়নি। শুভ্র অসহায় মুখে হাসপাতালের করিডোরে বসে আছে। নিজের ডাক্তারি বিদ্যা কোন কাজেই লাগছে না তার। দুই হাত সমানে কাঁপছে। তার পক্ষে ভেতরে থাকাও সম্ভব হয়নি। তাই বাইরে বসে আছে। অনেকক্ষণ হয়েছে। ভেতর থেকে কেউ বেরুচ্ছে না। আলো তার বাচ্চাটা সুস্থ আছে তো? মিসেস আমিনা ছেলেকে দেখে ওর কাছে চলে এলেন। আলো এখন কোথায়? ভেতরে। তুমি ওর পাশে ছিলে না? আমি বাসায় ফিরে দেখি পেইন শুরু হয়ে গেছে। কখন থেকে হচ্ছিল জানি না। তারপর এখানে নিয়ে এলাম। মিসেস আমিনা ছেলেকে আর কিছু বললেন না। শুভ্র এরকম পরিস্থিতিতে কমই পড়েছে। আর পড়লে সে ঘাবড়ে যায়। ছোটবেলার কিছু স্মৃতি তাকে বিপদের মোকাবেলা করতে দেয় না, বাধা দেয়। ছেলেটার এই অবস্থার জন্য সম্পূর্ণ দায়ী তার বাবা নামের ওই ছোটলোক মানুষটা। আলো ছেলে জন্ম দিয়েছে, কিন্তু বাচ্চাটাকে বাঁচানো যায়নি। জন্মের 2 মিনিটের মাথায় সে দুনিয়া ছেড়ে চলে যায়। আলোর এখনো জ্ঞান ফিরেনি। সে জানে না তার বাচ্চা মারা গেছে। জানলে তার প্রতিক্রিয়া কি হবে কে জানে। সামলাতে পারবে সে নিজেকে, যে বাচ্চার জন্য এত কষ্ট সহ্য করেছে, এত লড়াই লড়েছে, তাকে হারিয়ে আলো কিভাবে স্বাভাবিক থাকবে? এই বাচ্চার কথা ভেবেই তো সে বেঁচে ছিল। নইলে কবেই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলত। শুভ্র যখন খবরটা শুনল তখন সে নিজেকে ঠিক রাখতে পারেনি। বাচ্চা ছেলেদের মতো মা কে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদেছে। ছেলের কান্না থামাতে পারছিল না মিসেস আমিনা। তার হাতে যে কিছুই করার নেই। সৃষ্টিকর্তা যা ভালো মনে করেন সেটাই ঘটবে। মানুষ মেনে নিতে না পারলেও এর মধ্যেই তার মঙ্গল লুকিয়ে থাকে। সৃষ্টিকর্তা আলো মেয়েটাকেও হয়তো এত দুঃখ দিয়ে পরীক্ষা নিচ্ছে। শেষে ওর জন্যও ভালো কিছুই ভেবে রেখেছে। আলো সন্তান হারিয়ে প্রথম কয়দিন পাগলের মতো কাটালো। যখন তখন চিৎকার করে, কান্না করে। ঘরে দরজা দিয়ে 2-3 দিন আটকে থাকে। খায় না, কারো সাথে কথা বলে না। আলোকে নিয়ে মিসেস আমিনা, শুভ্রের চিন্তার শেষ নেই। মেয়েটা কেন বুঝে না, এতে তার নিজেরই ক্ষতি হবে। বাচ্চাটাকে ফিরে পাবে না। তবুও মায়ের মন, যার জন্য এত কষ্ট সহ্য করেছে মেয়েটা, তাকে হারিয়ে দিশাহীন হয়ে পড়বে এটাই স্বাভাবিক। তাই বলে কি জীবন থেমে থাকবে? নিজেকে ওর সামলাতে হবে না? শুভ্র সবকিছুর জন্য নিজেকে দায়ী করে। তার বারবার মনে হয় তার জন্যই এসব হয়েছে। সে বাড়িতে থাকলে যথাসময়ে আলোকে হসপিটালে নিয়ে গেলে বাচ্চাটা হয়তো বেঁচে থাকবে। সে আলোর অপরাধী। আলো তাকে কখনো ক্ষমা করবে কি? নিজেকে ধাতস্থ করতে আলোর কয়েকদিন সময় লাগলো। বাস্তবতা কঠিন হলেও মেনে নিতেই হবে। কান্নাকাটি পাগলামি করে যে বাচ্চাটাকে ফিরে পাওয়া যাবে না। এটা এতদিনে আলোও বুঝে গেছে। জীবনে অনেক অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয়েছে সে। এত কিছু সহ্য করেও নিজেকে আবার তুলে দাঁড় করিয়েছে। এবারও পারবে। যা হয়েছে আল্লাহ ইচ্ছেতে হয়েছে। নিজের সন্তানের জন্য কষ্ট পেলেও ভেঙে পড়লে চলবে। তবুও যে মাঝে মাঝে মনকে মানাতে পারে না। জীবনের শেষ সম্বলটাকে হারিয়ে গন্তব্যহীন হয়ে পড়েছে আলো। কার জন্য বাঁচবে সে? বাচ্চাটাকে আঁকড়ে ধরে ওর জন্য সামনে চলতে চেয়েছিল। ওকে মানুষ করার দায়িত্ব কাঁধে ছিল। এখন তো চোখের সামনে মরুভূমি ছাড়া কিছুই দেখে না সে। মিসেস আমিনা ছেলের সঙ্গে আলোকে নিয়ে কথা বলেন। মেয়েটাকে এরকম মনমরা দেখতে তারও ভালো লাগে না। মা হয়ে তিনি সন্তান হারানোর ব্যথা বুঝেন। শুভ্র বাবা যখন উনাকে ছেড়ে গিয়েছিল তখন শুভ্র উনার কাছে ছিল। উনার জীবনের লক্ষ্য। শুভ্রকে বড় করতে হবে, ওকে স্বাভাবিক একটা জীবন দিতে হবে। নিজের জন্য কিছুই করেননি তিনি। যা করেছেন ছেলের কথা ভেবেই। তখন যদি শুভ্র উনার কাছে না থাকতো তাহলে উনারও হয়তো বাঁচার ইচ্ছা হারিয়ে যেত। আলো মেয়েটার তো সেই সম্বলটাও রইল না। বাচ্চাটা থাকলেও যেভাবেই হোক জীবনে যুদ্ধ করত। মেয়েটা এখন কি করবে কে জানে? স্বামীর কাছে ওই মেয়ে কখনো ফিরে যাবে না। যাওয়াটা উচিত না। যে স্বামী বউয়ের খোঁজ খবর রাখে না, তার মতো মেরুদণ্ডহীন পুরুষ মানুষের ছায়ায় কোন মেয়ে থাকতে পারে না। আলোর উচিত যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স নিয়ে নেওয়া। বাচ্চাটাও নেই, এখানেও আর থাকতে চাইবে না আলো। থাকতে চাইবে না কেন? কোথায় যাবে ও? তুমি ওই মেয়েকে বোঝনি শুভ্র। আমি ওকে যতটা চিনেছে ও কোন সম্পর্ক ছাড়া আমাদের উপর বোঝা হয়ে থাকতে চাইবে না। কিন্তু ও যাবে কোথায়? বাবা মা, রক আছে।
ওর বাবা নেই। মা যেহেতু এতদিনেও মেয়ের কোন খোঁজ নেয়নি, তাই আমার মনে হয় মায়ের কাছেও যাবে না সে। শুভ্র কপালে ভাঁজ পড়ল। চিন্তায় পড়ে গেল সে। আলো কি সত্যিই ওদের বাড়ি ছেড়ে চলে যাবে? চলে যেতে চাইলেও আলোকে তো সে আটকাতে পারবে না। আলোর উপর কি তার কোন অধিকার খাটবে? তুমি ওকে এই বাড়িতেই থাকতে বলো মা। কোথাও যাওয়ার জায়গা না থাকলে ও একা কোথায় যাবে? এখনো তো ও পুরোপুরি সুস্থ হয়নি। এই অবস্থায় বাড়ি ছেড়ে গেলে ওর জন্য ভালো হবে না। আগে একটা থাকার জায়গা, একটা কাজ ঠিক করে নিক। তারপর না হয় চলে যাবে। আন্ডারস্কোর 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 2 মাসে দীপ্ত আলোকে কোথায় কোথায় খোঁজা বাকি রেখেছে? পুরো ঢাকা শহর তছনছ করে ফেলেছে সে। তবুও আলোর খোঁজ পায়নি। আলোর শ্বশুরবাড়ি, ওর মা, উপর 24 ঘন্টা নজর রেখেছে। আলো যদি তার মা, সাথে দেখা করতে আসে। দীপ্ত জেনে ফেলেছিল, সেদিন লিজাই আলোকে দীপ্তর সম্পর্কে সব সত্য জানিয়ে দিয়েছে। আর তাই তো বেচারিকে নিজের জীবন থেকে হাত ধুতে হলো। দীপ্তর পথের কাটা হওয়ার আগে ওর অন্তত 1000 বার ভাবা উচিত ছিল। দীপ্তর দিন এখন বেশিরভাগই শহরের বাইরে কাটে। আলো যে এই শহরে নেই তা দীপ্ত বুঝে গেছে। আজও সকাল সকাল বেরুচ্ছিল সে। মা পেছনে থেকে ডাকলে দীপ্ত বিরক্ত হয়ে দাঁড়ালো। আজও বেরুচ্ছিস তুই? 2টা মাস ধরে তোর ঠিকমতো খাওয়া নেই, ঘুম নেই, গোসল, বিশ্রাম কিচ্ছু নেই। নিজের কি অবস্থা করেছিস তুই দেখ একবার। আয়নায় মুখটা একবার দেখ বাবা। চোখের নিচে কালি পড়ে গেছে। গাল ভেঙে চাপার হাড্ডি দেখা যাচ্ছে। কি চাস তুই দীপ্ত? একটা মেয়ের জন্য নিজেকে শেষ করে দিতে চাস? ওই মেয়ে ছাড়া পৃথিবীতে আর কোন মেয়ে নেই? ওকেই তোর বিয়ে করতে হবে। মেয়েটার আগেও বিয়ে হয়েছে, বাচ্চা হবে। এমন একটা মেয়ের জন্য তোর এমন পাগলামি শোভা পায় না। ওই মেয়ে তোর যোগ্য নাকি? মা আজ যা বলেছ, বলেছি। এই কথাগুলো নেক্সট টাইম তোমার মুখে শুনতে চাই না। প্রথম দিন বলে ক্ষমা করলাম, কিন্তু একই ভুল দুবার করলে আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। দীপ্তর গলায় এমন কিছু ছিল যে, ওর মা, গা শিরশির করে উঠল। ছেলেটা পাগল হয়ে যাচ্ছে নাকি? দিন দিন কেমন মানসিক রোগীর মতো আচরণ করছে। যাকে তাকে যা ইচ্ছা তাই বলে দিচ্ছে। কে গুরুজন, কে আপন, কিচ্ছু মানছে না। সেদিন ওর দাদার মুখে মুখেও তর্ক করল। যে ছেলে কখনো দাদার কথার অবাধ্য হয়নি, সে দাদাকে বুড়ো বলে সম্বোধন করেছে। উনি ছেলেকে বুঝতে পারেন না। তবে ছেলের এমন আচরণ দেখে এটা বোঝা যাচ্ছে, উনার ছেলে আগের সেই স্বাভাবিক দীপ্ত নেই। একটা মেয়ের জন্য ছেলেটা দুনিয়া তুচ্ছ মনে করবে। কি আছে ওই মেয়ের মধ্যে? দীপ্ত কেন আলোর জন্য এমন পাগলামি করছে? দীপ্ত আমি তোর মা, কিভাবে কথা বলছিস তুই আমার সাথে? কোন ছেলে তার মা, সাথে এরকম ব্যবহার করে? কোন মা তার ছেলের ভালোবাসার মানুষকে নিয়ে এরকম মন্তব্য করে? যা সত্য তাই বলেছি আমি। ওই মেয়ের থেকেও 1000 গুণ ভালো মেয়েকে তুই বিয়ে করতে পারবি। তুমি আমার মা, মা হয়ে তুমি যদি ছেলের মনের অবস্থা না বুঝো তাহলে আমি কি করব বলো? কেউ না বুঝুক তুমি তো তোমার ছেলেকে বোঝার চেষ্টা করবে। তুমিও কেন বাকিদের সুর ধরবে? আমি আলোকে খুঁজে বের করব। ওকেই বিয়ে করব। এতে তুমি আমার সঙ্গ দিবে। আমাকে সাপোর্ট করবে। তা না তুমিও উল্টোপাল্টা বলে আমার মাথা গরম করে দিচ্ছ। তুমি চাও আমি রেগে যাই? চাও নাকি বলো? দীপ্ত, বাবা আমি কি মা হয়ে তোর খারাপ চাইব? তোকে সুখী দেখতে চাই আমি। আমরা সবাই চাই তুই যেন ভালো থাকিস। তোর কষ্ট তো আমাদেরও কষ্ট বাবা। না, আমার কষ্ট তোমাদের কষ্ট না। আমাকে কষ্ট পেতে দেখে যদি তোমরাও কষ্ট পেতে তাহলে আমাকে বাধা দিতে না। বরং আলোকে খুঁজতে আমাকে সাহায্য করতে। তোমরা আমার ভালো চাও না। চাইলে এটা বুঝতে আমার সব সুখ আলো। আলোকে ছাড়া আমি সুখী হব কিভাবে? তিনি হাল ছেড়ে দিলেন। এই ছেলের প্রতিটা কথা আলোকে নিয়ে শুরু হয়, আবার শেষও হয় আলোকে দিয়ে। আলো ছাড়া যেন আর কিছুই বুঝে না। মেয়েটা যে তার ছেলেকে কি জাদু করল। দেখতে সহজ সরল মনে হলেও ওই মেয়ে আস্ত একটা নাগিন। নইলে কেউ কাউকে এভাবে বশ করতে পারে না। দীপ্ত চলে গেলে তিনি বিড়বিড় করে বললেন, আল্লাহ দিক ওই মেয়ে যেন কখনো সুখে না থাকে। আমার ছেলে ওর জন্য যতটা কষ্ট পাচ্ছে, যতটা ভুগছে ওই মেয়েও যেন ততটাই ভুগে। ডাইনি মেয়ে, আমার ছেলেটাকে পাগল করে ছাড়ল। তোর কখনো ভালো হবে না মেয়ে। এই মায়ের অভিশাপে তুই শেষ হয়ে যাবি।
আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। শুভ্র আলোর ঘরের সামনে দাঁড়িয়ে গলা খাকারি দিল। আলোর সাথে কথা বলতে এসেছে সে। কি বলবে তা জানে না। শুধু জানে, আলো এখানে থাকুক এটাই সে চায়। ভেতর থেকে আলোর গলা পাওয়া গেল। কে? ভেতরে আসুন। শুভ্র তবুও দরজার সামনে একটু দেরি করে ভেতরে পা দিল। আলো মনে হয় ঘর গোছাচ্ছিল। তাকে দেখে সোজা হয়ে দাঁড়ালো। আসুন। কিছু বলবেন? শুভ্র এক মুহূর্ত ভাবল। যা বলতে এসেছে, বলবে? আলো কিছু মনে করবে না তো? কি মনে করবে? মেয়েটার কোন আশ্রয় নেই। শুধুমাত্র আত্মসম্মান দেখিয়ে এখান থেকে চলে গেলে থাকবে কোথায় সে? কোথায় উঠবে? কে ওকে জায়গা দিবে? একা একটা মেয়ে মানুষের সুযোগ সবাই নিতে চাইবে। আলো কপাল কুঁচকে শুভ্রকে দেখছে। ছেলেটার স্বভাবে মেয়েলি ভাবি বেশি। নইলে ছেলেমানুষ কথা বলতে এত ভয় পাবে কেন? মনে মনে কি এত ভাবছে? আলো আবার বলল। কিছু বলার জন্য এসেছিলেন? শুভ্র এবার নিজের কাজে মনে মনে নিজেকে ধমকালো। এত কিসের ভয় তার? যা বলতে এসেছে সোজা বলে ফেলবে। আসলে ভয়টা অন্য কোথাও। তার কথার উত্তরে আলো যদি বলে, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আপনাদের বাড়িতে থাকবো না আমি, সেটা ভেবেই শুভ্র ওদিক দিয়ে গেল না। আলোর ইচ্ছা জানতে না চেয়ে নিজের মনের কথা বলে দিল। মা, কাছে শুনলাম আপনি নাকি চলে যেতে চাচ্ছেন। এটা আপনার বাড়ি না, একদিন চলে যাবেন এটাই স্বাভাবিক। কিন্তু আমি চাচ্ছি আপনি এখন না গিয়ে আর কয়টা দিন পর যান। আপনার হাতে কোন কাজ নেই। থাকার জায়গাও নিশ্চিত নয়। এখানে কাউকে চিনেন বলেও মনে হয় না। আত্মীয় থাকলে যদি ওদের বাসায় উঠতে চান তাহলে সেখানে না গিয়ে আমাদের এখানেই থাকা ভালো। এভাবে থাকতে না চাইলে আপনি আমার মা শপে কাজ করতে পারেন। আপনার কাজের দক্ষতা দেখেই না হয় স্যালারি নির্ধারণ করা হবে। একদমে কথাগুলো বলে শুভ্র ঘর থেকে বেরিয়ে গেল। আলোকে কিছু বলার সুযোগ দিল না। সে মনেপ্রাণে চাইছে আলো এখানে থাকুক। আলো শুভ্র কথাগুলো বুঝতে চেষ্টা করল। হ্যাঁ, উনি যা বলছিলেন তা ভুল না। আলোর জায়গার কোন জায়গা নেই। হাতে কোন কাজ নেই। সামান্য ইন্টারমিডিয়েট পাস দিয়ে তাকে কে কাজ দিবে? আলো নিজেও কয়টা দিন ধরে এসব নিয়েই ভাবছিল। ওদের উপর বোঝা হয়ে থাকতে নিজের আত্মসম্মানে লাগছিল। এখন যেহেতু শুভ্র নিজেই এই প্রস্তাব দিয়েছে, তাহলে সে ভেবে দেখবে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে নিজের বিপদ ডেকে আনবে না। একটা কাজ পেলে ঘর ভাড়া করেও থাকতে পারবে। চলবে।